আবরারের শর্তে ঘুটঘুটে অন্ধকার নেমে এলো স্নিগ্ধার মুখে। হতভম্ব হয়ে আবরারের মুখের দিকে একভাবে তাকিয়ে রইল স্নিগ্ধা। স্নিগ্ধার কোমরে রাখা হাতটাতে জোর দিয়ে চেপে স্নিগ্ধাকে নিজের আরেকটু কাছে নিয়ে এলো আবরার। দুষ্টু হেসে বলল, মৌনতা সম্মতির লক্ষণ, সেটাই বুঝে নেব। কথাটা কানে পৌঁছানো মাত্রই এক ঝটকায় নিজেকে ছাড়িয়ে দূরে সরে দাঁড়ালো স্নিগ্ধা। রাগ ক্রোধ দুটোই পাচ্ছে, খুব পাচ্ছে, কিন্তু ভুল জায়গায় ক্ষোভ প্রকাশ করে লাভ আছে? ক্রমশ এক হাতের আঙ্গুলের সাথে অন্য হাতের আঙ্গুল কসলাতে শুরু করলো স্নিগ্ধা। বুকের বাঁ পাশে হৃৎপিণ্ডটা ভয় আর অশান্তির প্রেক্ষিতে ধরাস ধরাস করে লাফাচ্ছে। কাপা কাপা চোখে আবরারের দিকে তাকালো স্নিগ্ধা। আবরার কেমন অদ্ভুত চোখে চেয়ে আছে। এখন যেন আবরারের এমন স্বাভাবিক দৃষ্টিটাও লোলুপ লোলুপ মনে হতে শুরু করলো স্নিগ্ধা। এতক্ষণ পর বিছানা ছেড়ে উঠে এসে স্নিগ্ধার সামনে গিয়ে দাঁড়ালো আবরার। ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? ভুল কিছু চেয়ে ফেলেছি? চট করে তাকালো স্নিগ্ধা। প্রজ্ঞার গলায় বলল, আপনি ভালো করেই জানেন আমি আপনাকে এখনও মেনে নেইনি, তাও। কথা শেষ করতে দিল না আবরার, ব্যস্ত গলায় বলে ওঠে, মেনে নাওনি তো মেনে নাও, আমার তো কোনো আপত্তি নেই। অবাক হয়ে তাকায় স্নিগ্ধা। আপত্তি নেই মানে? আপনার নেই, কিন্তু আমার আছে। আপনি ঘরে আপনার স্ত্রী রেখে আমাকে বিয়ে করেছেন, তাও সম্পূর্ণ আমাকে না জানিয়ে যে আপনি বিবাহিত। তারপর একই বাড়িতে অন্য ঘরে ওনাকে রেখে আমাকে নিয়ে থাকছেন। আপনি জানেন এখন ওনার মনের মধ্যে কী ঝড় বইছে? এটুকু বলে থামল স্নিগ্ধা। পুনরায় আবরারের দিকে তাকিয়ে বলে, জানবেন কি করে? আপনি যে পুরুষ মানুষ, পুরুষ মানুষের হৃদয় বলতে কিছু হয় না, যা হয় তার সবটাই মোহ। যেমন মোহে পড়ে আমাকে বিয়ে করলেন, আমার বাবার গরিবের সুযোগ নিয়ে। ছোট করে নিঃশ্বাস ফেলল স্নিগ্ধা। আবরারের দিকে তাকাতেই দেখলো আবরার কেমন ঘোর লাগা চোখে তাকিয়ে আছে। স্নিগ্ধা ভ্রু কুঁচকে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? আবরার বড় বড় চোখ করে জবাব দিল, তুমি এত কথা বলতে পারো? আগে জানতাম না তো। বিরক্ত হলো স্নিগ্ধা। তার এতগুলো কথা আদৌ আবরারের কানে পৌঁছেছে কিনা সন্দেহ হচ্ছে এখন। কৌতূহল মেটাতে স্নিগ্ধা জিজ্ঞেস করেই বসল, আপনি কি শুনেছেন আমি এতক্ষণ কি বলেছি? আবরার মুচকি এসে বলল, শুনেছি আর বুঝেওছি। কপালের ভাঁজ গাঢ় হয়ে আসে স্নিগ্ধার। বলে ওঠে, কি বুঝেছেন? উত্তর না দিয়ে এক ধাক্কায় স্নিগ্ধাকে দেয়ালের সাথে মিশিয়ে নেয় আবরার। চমকে যায় স্নিগ্ধা। এক মুহূর্তের জন্যে ভয়ে সিটিয়ে পড়ে। আবরারের দিকে চকিত তাকায়। কাপা গলায় বলে ওঠে, এসব কি অসভ্যতা? জবাব না দিয়ে নিজের এক হাত স্নিগ্ধার গলায় আর অন্য হাত কোমরে ছোঁয়ায় আবরার। মৃদু গলায় বলে ওঠে, আমি যা বোঝার বুঝেছি পরি, তুমি এখনও বুঝতে পারোনি। শুধুমাত্র মোহের বশবর্তী হয়ে তোমাকে বিয়েটা আমি করিনি। যদি বিয়ের কারণ সত্যি সত্যি মোহই হতো, তাহলে বিয়ের মতো পবিত্র জিনিসকে মাঝখানে টেনে আনার কোনো প্রয়োজনই পড়তো না। খুব কঠিন হতো না তোমাকে এই আবরার ফাহাদ চৌধুরীর শয্যাসঙ্গী করতে। কিন্তু আমি ভালোবাসি তোমাকে, তাই সম্মান দিয়ে ঘরে তুলেছি। আবরারের চোখে দৃষ্টি রেখেই বিদ্রুপ করে বাঁকা হাসে স্নিগ্ধা। আবরার ভ্রু বাঁকিয়ে নিয়ে বলল, হাসছ যে? স্নিগ্ধা ঠোঁটে হাসি মেখেই জবাব দিল, আপনার কথা শুনে হাসি ছাড়া কিছুই পেল না। পরক্ষণে স্নিগ্ধা দৃষ্টি কঠিন করে নিয়ে বলল, যে পুরুষ এক স্ত্রী থাকাকালীন অন্য একজনকে ভালোবাসে, তাকে কি বলা উচিত আবরার ফাহাদ চৌধুরী? চরিত্রহীন। এমন কথা চোয়াল শক্ত হয়ে এলো আবরারের, কিন্তু না। চোখ বন্ধ করে রাগ সংবরণ করে তাকালো স্নিগ্ধার ক্রুদ্ধ মুখের দিকে। সামান্য হেসে বলে উঠল, তোমার প্রশ্নের উত্তর একদিন তুমি নিজেই পাবে পরি। আমি শিওর সেদিন আর আমাকে এতটা ঘৃণা তুমি করবে না, বরং হাজার গুণ বেশি ভালোবাসবে। উত্তর দেয় না স্নিগ্ধা, মনে মনে আওড়ে ওঠে, কোনো দিনও হবে না এরকম, কোনো দিনও না। আচমকা স্নিগ্ধার থেকে দূরে সরে দাঁড়ায় আবরার। প্রশ্ন করে, তাহলে তুমি তোমাদের বাড়িতে যেতে চাইছো না, তাই তো? ভাবনার সুতোতে টান পড়ে স্নিগ্ধার। অবাক হয়ে বলল, আমি এরকম কখন বললাম? আবরার স্বাভাবিকভাবে উত্তর দিল, বলনি, কিন্তু আমি বুঝতে পেরেছি। আচ্ছা, এক কাজ করি, আমি বরং তোমার বাবাকে ফোনে জানিয়ে দিই, যেখানে ওনার মেয়েই যেতে নারাজ, সেখানে আমার কি করার? কথাগুলো বলে বিছানার দিকে এগোয় আবরার। ফোন উঠিয়ে হাতে নিতে ছুটে এসে হাত ধরে আটকায় স্নিগ্ধা। সরু চোখে সেদিকে তাকালো আবরার। জিজ্ঞেস করলো, কিছু বলবে? স্নিগ্ধা কাঁদো কাঁদো মুখ করে বলল, প্লিজ আমাকে যেতে দিন না। 3 দিন মনে হচ্ছে 300 দিন হয়ে এসছে। আবরার অবাক হওয়ার ভান করে বলল, আমি কি বলেছি আমি যেতে দেব না?
তুমিই তো চাইছো না। স্নিগ্ধা এবার মুখ শক্ত করে বলল, আমি মোটেও বলিনি। মন গড়া কথা বলবেন না। স্নিগ্ধার খুব কাছে এসে দাঁড়ায় আবরার। উষ্ণ নিঃশ্বাস ঠিকরে পড়ে স্নিগ্ধার মুখের ওপর। আবরার তার ঠান্ডা আওয়াজে বলে, শর্ত মেনে নিয়েছো তুমি? নাওনি তো? তাহলে কথা তো একই দাঁড়ালো। বিস্মিত হলো স্নিগ্ধা। দৃঢ় গলায় বলল, আপনি এত বাজে একটা লোক? এই শর্ত কখনোই মানব না আমি। মুচকি হাসলো আবরার। বিছানার ওপর ফোন সামান্য জোরে ছুঁড়ে মারল। স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, বেশ, না মানলে নেই, তবে আমিও আর যাচ্ছি না। স্নিগ্ধার উত্তরের অপেক্ষা না করে সরে এসে বিছানার একপাশে শুয়ে পড়ে আবরার। কপালের ওপর হাত ঠেকায়। চোখ বন্ধ করার আগে বলে ওঠে, শোয়ার আগে লাইটটা নিভিয়ে দিও। প্রচণ্ড কান্না পেল স্নিগ্ধার। চোখ থেকে কয়েক ফোঁটা পানি পড়ল গড়িয়ে। একদিকে আবরারের জঘন্য শর্ত, অন্যদিকে আবরারের হাত থেকে সারা জীবনের জন্য মুক্তি পাওয়ার ফিনকে প্রত্যাশা। দোটানার মধ্যে মুহূর্তে নিজেকে তলিয়ে ফেলল স্নিগ্ধা। দাঁড়িয়ে রইল থ মেরে কিছু সময়। কিছু একটা ভেবে চোখের পানিগুলো মুছে ফেলল। নরম পায়ে এগিয়ে এলো বিছানার দিকে। কাঁপা কাঁপা সুরে ডেকে উঠল, শুনছেন? কপাল থেকে হাত নামিয়ে তাকালো আবরার। ভ্রু নাচিয়ে বলল, কিছু বলবে? স্নিগ্ধা আস্তে করে বলল, আমি রাজি। লাফিয়ে উঠে বসে আবরার। উদ্বেগ নিয়ে বলল, কি বললে? স্নিগ্ধা একইভাবে উত্তর দেয়, আমি রাজি। আবরার বিস্মিত হয়ে বলল, তুমি রাজি আমার শর্তে? ফ্যাকাশে মুখ নিয়ে হ্যাঁ বোধক মাথা নাড়ল স্নিগ্ধা। তাৎক্ষণিক স্নিগ্ধার হাতে হ্যাচকা টান মেরে নিজের কাছে নিয়ে আসে আবরার। ভারসাম্য রাখতে না পেরে শুয়ে পড়ে স্নিগ্ধা। সুযোগ পেয়ে স্নিগ্ধার উপর আধসহ হয়ে পড়তে দেরি করে না আবরার। বুকের মধ্যে লজ্জায় ঘৃণায় ধুকধুক করতে থাকে স্নিগ্ধার। কোনোভাবে এই বৃষ্টির সময়টাকে যদি এখানেই থামিয়ে দেওয়া যেত, তবে এমন অসহ্যকর পরিস্থিতি থেকে দৌড়ে পালাতো সে। অন্যদিকে আবরার মুখ ডোবালো স্নিগ্ধার গলাতে। ডুকরে কেঁদে উঠে বিছানার চাদর খামচে ধরল স্নিগ্ধা। কিন্তু আবরার থামল না। গুটি কয়েক চুমু খেয়ে মৃদু কামড় বসাতে লাগলো। ব্যথায় কুকিয়ে উঠল স্নিগ্ধা। পুনরায় আবরার চুমু খেল সেখানে। এবার মুখ সরিয়ে এনে তাকালো স্নিগ্ধার মুখের দিকে। স্নিগ্ধার স্নিগ্ধ মুখটাকে এখন কেমন ভয়ার্ত লাগছে। ভয়ে কুকড়ে যাচ্ছে এমন অনুভূতি হচ্ছে। পাত্তা না দিয়ে স্নিগ্ধার ঠোঁটের দিকে নিজের ঠোঁট এগিয়ে নিল আবরার। চোখ দুটো খিচে বন্ধ করে নিল স্নিগ্ধা। আচমকা আবরার সরে পড়ে স্নিগ্ধার ওপর থেকে। চট করে চোখ মেলে তাকালো স্নিগ্ধা। আশ্চর্যকিত হয়ে পাশে শুয়ে থাকা আবরারের দিকে ঘাড় ফেরায়। চোখে মুখে তার প্রশ্ন, এক ঝাঁক প্রশ্ন। স্নিগ্ধা তাকাতেই অপর কাত হয়ে শুয়ে পড়ল আবরার। স্নিগ্ধার কৌতূহল মেটাতে কিঞ্চিত ঘাড় বাঁকিয়ে বলে উঠল, আমার এখন ভালোবাসার মোট নেই। বেশি না ভেবে ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, অবশ্যই আলোটা নিভিয়ে দিও। প্রথমে অবাক হলেও পরে স্বস্তির নিঃশ্বাস নেয় স্নিগ্ধা। তবে ভয় হতে থাকে খুব। কাল নিজের বাড়িতে আবরার তাকে নিয়ে যাবে তো? সকালবেলা ফুরফুরে মেজাজ নিয়ে তৈরি হচ্ছিল স্নিগ্ধা। আবরারই বলেছে তৈরি হতে। শর্ত পূরণ না হলেও তাকে যে নিয়ে যাচ্ছে এটাই মহারাজের দয়া। উল্লাসিত মন নিয়ে আয়নার সামনে দাঁড়িয়ে চোখে কাজল পড়তে নিল স্নিগ্ধা। কোত্থেকে আবরার এসে হাত ধরে নিল। অবাক হয়ে তাকালো স্নিগ্ধা। কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? হাত ছেড়ে দিয়ে স্নিগ্ধার পেছনে এসে দাঁড়ালো আবরার। স্নিগ্ধার কপাল সংকুচিত হয়ে এলো এতে। কি করতে চাইছি কি ইনি? স্নিগ্ধার পিঠে ছড়িয়ে থাকা চুলগুলো হাত দিয়ে সরিয়ে পেছন থেকে ওকে ঝাপটে নিল আবরার। নিজের চওড়া বুকের সাথে মিশিয়ে নিল স্নিগ্ধার পিঠসহ পুরো শরীর। হুটহাট ব্যাপারটাতে ভ্যাবাচাকা খেয়ে গেল স্নিগ্ধা। হুঁশ ফুটতেই নড়তে শুরু করলো নিজেকে ছোটাতে। ফলে আরও শক্ত করে চেপে ধরল আবরার। স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকিয়ে আয়নার দিকে তাকিয়ে বলল, এই চোখে তো আমি এমনি মারা পড়েছি পড়ি। কাজল লাগিয়ে আরও মারতে চাইছো আমাকে? বিরক্তি নিয়ে আবারও নড়ে উঠল স্নিগ্ধা। মৃদু ক্ষিপ্ততা নিয়ে বলল, ছাড়ুন আমায়, সবসময় এসব ভালো লাগে না। জবাবে হাসলো আবরার, কিন্তু ছাড়ল না স্নিগ্ধাকে। মুক্ত করল না নিজের বাহু বন্ধন থেকে। ওভাবে ধরে রেখে অন্য হাত দিয়ে একটা লাল ফ্ল্যাট বক্স উঁচিয়ে ধরল স্নিগ্ধার সামনে। স্নিগ্ধা বিরক্তি নিয়ে এই প্রশ্ন ছুড়ল, কি এটা? আবরার মৃদু আওয়াজে জবাব দেয়, খুলে দেখো। বক্স হাতে নিয়ে খুলতে চোখ কপালে উঠে এলো স্নিগ্ধার। পুরো একটা ভারী সেট আছে স্বর্ণের গয়নার। অবাক হয়ে ঘাড় বাঁকিয়ে স্নিগ্ধা তাকালো আবরারের দিকে। আবরার মিটিমিটি হাসছে। পরক্ষণে ড্রেসিং টেবিলে শব্দ করে বক্সটা রেখে দিল স্নিগ্ধা, অনেকাংশে ছুঁড়ে মারার মতো। আশ্চর্য লাগলো আবরারের। উদ্বেগপূর্ণ গলায় বলল, কি হয়েছে? পছন্দ হয়নি? স্নিগ্ধা ক্রোধান্বিত হয়ে জবাব দিল,
এসব দামি গয়না দিয়ে ভোলাতে চাইছেন আমাকে? লাভ নেই, গরিব হলেও আমি সেরকম মেয়ে নই। স্নিগ্ধার কথায় আবারও মুচকি হাসলো আবরার। স্মিত গলায় বলল, আমি জানি তো তুমি সেরকম মেয়ে নও, আর এই কারণেই তুমি আমার বউ। আর নিজের বউকে কেউ গয়না দিয়ে ভোলাতে চাইবে কেন? এটা তোমাকে দেওয়া আমার প্রথম উপহার, পরে নাও। এটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার মেজাজ বিগড়ে আছে, নাক মুখ এক করে কুঁচকে তাকিয়ে আছে আয়নার ভেসে থাকা আবরারের প্রতিবিম্বের দিকে। আবরার এবার ব্যস্ত গলায় বলে উঠল, আচ্ছা থাক, আমিই পরিয়ে দিচ্ছি। স্নিগ্ধাকে বুকের সাথে মিশিয়েই বক্স খুলে একে একে সব গয়না স্নিগ্ধাকে পরিয়ে দিতে শুরু করলো আবরার। দাঁতের সাথে দাঁত চেপে স্থির হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। এতটা জঘন্য লাগছে এখন, তাও মুখ ফুটে কিছুই বলতে পারছে না। এর থেকে অসহায়ত্ব এর কিছু হয় কি? স্নিগ্ধাকে গয়না পরানো শেষে পুনরায় আয়নার দিকে তাকালো আবরার। অধীর গলায় বলল, বাহ, বেশ লাগছে তো তোমায়। স্নিগ্ধা কঠিন গলায় জবাব দিল, হ্যাঁ, সঙ্গের মতোই লাগছে। শব্দ করে হেসে ওঠে আবরার। স্নিগ্ধার রাগী মুখটাকেও ভীষণ এনজয় করে সে। তবে হালকা পাতলা সাজে এতটাই মায়াময়ী লাগছে, স্নিগ্ধার মুখটা যে এখন কোনো কথাই কান অব্দি পৌঁছাবে না। পুনরায় স্নিগ্ধার কাঁধে থুতনি ঠেকায় আবরার। বরফ গলায় বলে ওঠে, তুমি এত সুন্দর কেন? আবরারের ঘোর লাগা কণ্ঠের প্রশ্নে কিছু সময়ের জন্য ভরকে যায় স্নিগ্ধা। একটু আগে তার করা কথার জবাব কি দিল এই লোক! ভারী অদ্ভুত। স্নিগ্ধার চুলে মৃদু চুমু খেলো আবরার। ঈষৎ কেঁপে উঠল স্নিগ্ধা। এবার স্নিগ্ধাকে ছেড়ে দিয়ে টেবিলের ড্রয়ার খুলে সিগারেটের প্যাকেট হাতে নিয়ে বেলকনির দিকে পা বাড়ালো আবরার। তবে যাওয়ার আগে আরেকবার পিছু ফিরে তাকালো। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে বলল, কাজলটা পরে নিও, না হলে নজর লাগতে পারে। থতমত খেলো স্নিগ্ধা। আবরারের যাওয়ার দিকে তাকিয়ে বিড়বিড় করে বলল, এই লোক কি পাগল? সামনে আবরার আর পেছনে স্নিগ্ধা। রুম থেকে এভাবে হেঁটে ড্রয়িং রুমে এসে দাঁড়াতেই এক সোফা জুড়ে ফর্মাল পোশাক পরিচিত একজন লোক দেখে অবাক হলো আবরার। আবরার দাঁড়িয়ে পড়ায় স্নিগ্ধাও দাঁড়ালো, তবে কারণটা তার অজানা। পকেটে দু হাত গুজে সোফার দিকে এগিয়ে এলো আবরার। স্নিগ্ধা নড়ল না জায়গা থেকে। এবার আবরার লোকটার দিকে তাকিয়ে স্বাভাবিক গলায় প্রশ্ন ছাড়ে, আপনি এই সময়? গ্লাস ভর্তি পানিতে চুমুক দিতে দিতে তাকান শফিক। হাসি মুখে উৎকণ্ঠা নিয়ে জবাব দেন, ও মিস্টার আবরার, আপনি উঠে পড়লেন তাহলে? আমার অপেক্ষার অবসান ঘটল। সামান্য ঠোঁট প্রসারিত করে খালি সোফায় পা তুলে বসলো আবরার। বলল, আপনি হঠাৎ এলেন আমাকে না জানিয়ে, তাও এত সকাল সকাল? শফিক বেশ ব্যতিব্যস্ত হয়ে জবাব দিল, আমি নই, মিস্টার ডিসোজা আজকে ল্যান্ড করেছেন, ওনারই তাড়া ছিল, উনিই পাঠালেন আমায়। আবরার সোফার হাতলে হেলান দিয়ে বলল, বুঝতে পেরেছি, কিন্তু এই সময় আমি একটা কাজে বের হচ্ছিলাম, আমারও তাড়া ছিল মিস্টার শফিক। শফিক হেসে জবাব দিলেন, আমি জানি আপনি ভীষণ ব্যস্ত মানুষ আবরার, তবে ডিল ফাইনাল যখন আগেই ছিল তাই বেশি সময় নেব না, শুধু আপনার সাইনটাই বাকি এখন। অন্যদিকে একভাবে আবরারের পেছনে সোজা হয়ে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। চোখে মুখে বিরক্তি না থাকলেও অপেক্ষা আছে, নিজের বাড়িতে পৌঁছানোর অপেক্ষা, কাছের মানুষদের চোখ ভরে দেখার অপেক্ষা, আর সেই সাথে আবরারের থেকে মুক্তি পাওয়ার অপেক্ষা। তবুও বিরক্তি না দেখিয়ে শান্তভাবেই শটান হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। সময় গুনতে লাগলো আবরারের অফিসিয়াল আলোচনা শেষের। পায়ের বৃদ্ধ আঙ্গুল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়েই মেঝেতে বৃত্ত আঁকায় মনোযোগ দিল। তারপর ট্রেতে কিছু খাবার সাজিয়ে হাজির হলো তনয়া। স্নিগ্ধাকে দেখে এক মুহূর্তের জন্যে থমকে দাঁড়ালেন, পরক্ষণে পরিস্থিতির কথা ভেবে হাসি মুখে এগিয়ে এলো। তনয়াকে দেখতে নিচের দিকে মাথা নামিয়ে নিল স্নিগ্ধা। সেদিনের একচরে তনয়াকে দেখলে ভারী ভয় লাগে ইদানিং, তাই এতক্ষণের উসখুস ভাবটাও তার উবে গেল কর্পূরের মতন। পিলারের মতন শক্তভাবে স্থির হয়ে রইল এক জায়গায়। সার্ভিং ট্রে থেকে একে একে সব খাবারগুলো টেবিলে নামালো তনয়া। হাসি মুখে বলল, মিস্টার শফিক, এতদিন পর এলেন, একটু কিছু মুখে দিন, ভালো লাগবে। তনয়ার কথার প্রেক্ষিতে আবরারের ভঙ্গিমা স্বাভাবিক থাকলেও সৌজন্যসূচক হাসল শফিক। এসবের আবার কি দরকার ছিল? স্যান্ডউইচের প্লেটটা শফিকের হাতে তুলে দিয়ে সোজা হয়ে দাঁড়ালো তনয়া। কিন্তু চোখ ঘুরিয়ে ক্ষণে ক্ষণে স্নিগ্ধাকে দেখছে তনয়া। আবরার আর স্নিগ্ধার সাজসজ্জা প্রমাণ দিচ্ছে দুজনেই একই সাথে বেরোচ্ছে কোথাও। কিন্তু কোথায় যাচ্ছে? হানিমুনি? ভাবতেই বুকটা কেঁপে উঠল তনয়ার। কালোজাম মিষ্টির টুকরো কাটা চামচ দিয়ে তুলতে তুলতে হুট করে শফিকের চোখ পৌঁছালো মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা স্নিগ্ধার দিকে। খাওয়া রেখে কিছুক্ষণ ভ্রুকুচকে তাকিয়ে রইলেন তিনি। দৃষ্টি অনুসরণ করে তাকাতেই আবরার বুঝতে পারল শফিক স্নিগ্ধাকে দেখছে। গলা খাকারি দিয়ে কেশে উঠল আবরার।
অ্যানি প্রবলেম মিস্টার শফিক? শফিক এবার ইতস্ততভাবে জবাব দেয়, না মানে ওই মেয়েটাকে আগে তো দেখিনি এ বাড়িতে। এত আওয়াজেও মাথা তোলে না স্নিগ্ধা। অন্যদিকে আবরার কোনো উত্তর দেওয়ার আগেই তনয়া তাড়াহুড়ো করে বলে ওঠে, ও এই বাড়িতে থাকে, কিছুদিন হলো এসছে। তনয়ার দিকে আরও চোখে তাকালো আবরার। তনয়া শফিক সাহেবের সামনে শিথিল হাসল। শফিক সাহেব এবার স্নিগ্ধাকে আপাদ মস্তক দেখে নিল। তনয়ার দিকে তাকিয়ে দাঁত কেলিয়ে বলল, থাকে মানে? আপনাদের আশ্রিতা? কোথায় সাইন করতে হবে মিস্টার শফিক? তনয়ার জবাবের আগেই গুরু গম্ভীর ব্যস্ত কণ্ঠে কথাটা বলে ওঠে আবরার। টনক নড়ে শফিকের। উদ্বেগ গলায় বলে, ও হ্যাঁ, এক সেকেন্ড। মাথা নেড়ে নীল রঙা একটি ফাইল আবরারের দিকে এগিয়ে দেয় শফিক। আবরার ফাইল নিয়েই দ্রুত হাতে সাইন করে ফাইলটাকে ঠেলে দেয় শফিকের দিকে। উঠে দাঁড়ায় তারপর। তটস্থ গলায় বলে ওঠে, মিস্টার শফিক, আমাকে বেরোতে হবে। উইল ইউ প্লিজ এক্সকিউজ মি? কথার মানে বুঝতে পারায় শফিকও উঠে দাঁড়ালো। কোর্টের অংশ টানতে টানতে জবাব দিল, ঠিক আছে, তবে আমি আসছি এখন। ঘাড় নেড়ে সায় দিল আবরার। সামান্য হেসে করমর্দন করে নেয়। শফিকের সঙ্গে আলোচনা শেষ হওয়াতে অপেক্ষা করে না তনয়া। স্নিগ্ধাকে একবার তীক্ষ্ণ দৃষ্টিতে দেখে নিজের রুমের দিকে অগ্রসর হয়। আবরারের চালচলন দিন দিন সীমার বাইরে চলে যাচ্ছে। এক্ষুনি তার উপযুক্ত পদক্ষেপ নেওয়া উচিত। অন্যদিকে এগোতে নিয়েও আবারও পিছিয়ে এসে আবরারের পাশে দাঁড়ালো শফিক। কানের কাছে মুখ নিয়ে বলল, একটু এদিকে আসবেন মিস্টার চৌধুরী, দরকারি কথা ছিল। আবরার গম্ভীর কণ্ঠে জবাব দেয়, চলুন। যাওয়ার আগে আরেকবার স্নিগ্ধার দিকে তাকায় আবরার। স্নিগ্ধা এতই শক্তভাবে দাঁড়িয়ে মাথা নিচে করে আছে, ঘাড় থেকে মাথা খুলে পড়ে না গেলে হয়। কি হলো মিস্টার চৌধুরী, আসুন। আবরারকে থামতে দেখে ডেকে উঠল শফিক। স্নিগ্ধার থেকে চোখ সরিয়ে শফিকের দিকে তাকালো আবরার। মৃদু গলায় বলল, হ্যাঁ চলুন। হেঁটে গেটের বাইরে এসে দাঁড়ালো আবরার। শফিকের দিকে তাকিয়ে প্রশ্ন ছুড়ল, বলুন কি বলবেন? এদিক ওদিক চোখ ঘুরিয়ে তাকালো শফিক। ব্যাপারটাতে ভ্রু তাকালো আবরার। এনিথিং রং মিস্টার শফিক? জবাবে হাত দিয়ে গলার টাই ঢিলে করে শফিক আলোড়িত হেসে উত্তর দেয়, না, আসলে একটা ফেভার চাইছিলাম। আবরার সন্দেহীভাবে বলল, কিসের ফেভার? দাঁত বের করে হাসল শফিক। বলল, আসলে আপনি তো জানেনই যে আমি বড় বড় ক্লায়েন্ট ধরিয়ে দিতে ভীষণ পটু। কত নামি দামি বিজনেসম্যান আমার মাধ্যমে রাঘব বোয়ালদের সাথে ডিল করেছেন। কপাল কুঁচকে নেন আবরার। তো? শফিক ধৈর্যহীন হয়ে জবাব দিল, আসলে মিস্টার আবরার, আমি আপনাকে এরকম অনেক ক্লায়েন্টই ধরিয়ে দেব সামনে। আই স্যার, যদি কথার মাঝখানে আবরার প্রশ্ন করে, যদি? নিজের চিবুকে হাত বোলায় শফিক। দাঁত বার করে বলে ওঠে, না মানে যদি এক রাতের জন্যে আপনার বাড়ির ওই আশ্রিত মেয়েটাকে আমার সাথে দিতেন তাহলে? শফিক এটুকু বলতেই আগুন চোখে তাকায় আবরার। শক্ত হাতে শফিকের কোটের কলার চেপে ধরে। ঘটনাক্রমে হকচকিয়ে যায় শফিক। আবরারের চোখ দেখে ভয়ে ভয়ে বলে ওঠে, কি করছেন মিস্টার চৌধুরী? রাগ নিয়ন্ত্রণ করে শফিকের কলার ছেড়ে মৃদু ধাক্কা দিল আবরার। এক কদম পিছিয়ে গেল শফিক। আবরার এবার বেশ জন্য বাক্যে বলল, আবরার ফাহাদ চৌধুরীর হাতে কখনো ধোলাই খেয়েছেন শফিক সাহেব? গোল দৃষ্টি নিয়ে মাথা নাড়ল শফিক, যার অর্থ সে খায়নি। খেতে চান? আবরারের কাঠ প্রশ্নে ঢোক গেলে শফিক। জবাব সে পেয়ে গেছে। কথা না বাড়িয়ে এলোমেলো কোর্টের কলার ঠিক করতে করতে এগোয় গাড়ির দিকে। পেছন থেকে দৃঢ় গলায় ডেকে ওঠে আবরার, মিস্টার শফিক। ভয় নিয়ে পিছু ফিরে তাকালো শফিক। আবরার শক্ত চোয়াল নিয়ে বলে ওঠে, মিস্টার শফিক, পরের বার আমার বাড়ির ত্রিসীমানাতেও যেন আপনাকে না দেখতে পাই। আর আজ থেকে কোনো ডিলই হচ্ছে না, এটাই শেষ। উৎকণ্ঠা নিয়ে আবরারকে বোঝাতে এগিয়ে আসে শফিক। হাত নাড়িয়ে ব্যস্তভাবে বলল, আপনি আমাকে ভুল বুঝছেন মিস্টার আবরার। এতদিনের সম্পর্ক আমাদের, একটা সামান্য কারণে আমাদের ডিল কেন ক্যান্সেল হবে? আমি তো আপনার লাভের জন্যই। হাত উঁচু করে থামিয়ে দিল আবরার। শক্ত মুখে তাকিয়ে বলল, আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না মিস্টার শফিক। শুধুমাত্র এতদিনের অফিসিয়াল সম্পর্কের জোরে আপনি সুস্থভাবে ফিরতে পারছেন। বোধ করি এবার আপনার যাওয়া উচিত। আবরারের দিকে একবার হতাশভাবে তাকিয়ে গাড়ির দরজা খুলে উঠে বসল শফিক। ধুলো আর ধোয়া উড়িয়ে শফিকের গাড়ি হাওয়া হতেই ভেতরে যাওয়ার উদ্দেশ্যে পেছনে ঘুরে আবরার। সদর দরজার সাথে লেপ্টে দাঁড়িয়ে থাকতে দেখে স্নিগ্ধাকে। স্নিগ্ধা এতক্ষণ তার আর শফিকের আলোচনা শুনে নিয়েছে কিনা ব্যাপারটা নিয়ে প্রশ্ন ওঠে আবরারের মনে। নিজের খটকা দূর করতে ব্রু বাঁকিয়ে বলে ওঠে, তুমি এখানে কখন এলে?
স্নিগ্ধা মৃদু গলা জবাব দিল, এক্ষুনি। স্বস্তির নিঃশ্বাস নিল আবরার। স্নিগ্ধার দিকে তাকিয়ে বলল, এসো। স্নিগ্ধা গাড়িতে বসতেই এগিয়ে এসে ওর সিট বেল্ট বেঁধে দিল আবরার। আশ্বস্তভাবে বলল, মাথা ঘুরলে বা বমি পেলে আমাকে বলবি। চুপচাপ মাথা নাড়ালো স্নিগ্ধা। গাড়িতে প্রথম দিন উঠতেই বমি করে জানালা ভাসিয়ে দিয়েছিল। সেটা আবরার মনে রেখে দিয়েছে, হয়তো নিজের গাড়ি নষ্ট হওয়ার ভয়ে। তবে আজ আর এরকম হবে না সে নিশ্চিত। আবরারের হাত থেকে বাঁচার আশা এখন ভীষণ উদ্গ্রীবতা মনের মধ্যে। সময় পার হয়ে কোনো রকম বাড়ির দরজায় পা রাখতে পারলেই হলো। পুরো রাস্তায় আর কোনো কথা বাড়েনি কেউ। স্নিগ্ধা কিভাবে পালাবে সেসব ভাবলেও আবরারের ভাবভঙ্গি অপ্রকাশিত ছিল তখন। এক পর্যায়ে সিটের সাথে মাথা এলিয়ে চোখের পাতা এক করতেই ঘুমে তলিয়ে যায় স্নিগ্ধা। সেদিকে খেয়াল করতে এক হাত দিয়ে ঘুমন্ত স্নিগ্ধাকে টেনে নিজের বুকে নিয়ে আসে আবরার। ওভাবে ধরে রেখে অন্য হাতে স্টিয়ারিং ধরে ড্রাইভ করতে থাকে। 4 ঘন্টা জার্নি শেষে গাড়ি ব্রেক কষল আবরার। চট করে ঘুম ভেঙে চোখ খুলে তাকালো স্নিগ্ধা। নিজেকে আবরারের বুকে দেখতেই দরফর করে সরে বসল। কিছু না বলে জানলা থেকে পাশ ফিরতেই বুঝতে পারল তার গন্তব্যে পৌঁছে গিয়েছে সে। আবরারের দিকে তাকিয়ে স্নিগ্ধা আনন্দ ধ্বনি নিয়ে বলল, আমরা এসে গেছি। শান্তভাবে মাথা নাড়ালো আবরার। স্নিগ্ধা আদরে গলায় বলল, দরজাটা খুলে দিন না, আমি ভেতরে যাই। একইভাবে চুপ থেকে ড্রাইভিং সিট ছেড়ে গাড়ি থেকে নেমে এলো আবরার। স্নিগ্ধার পাশের দরজাটা টেনে খুলে দিতে দ্রুত পায়ে নামলো স্নিগ্ধা। আবরারকে তোয়াক্কা না করে বাড়ির দিকে দৌড়ে যেতে ধরতেই পেছন থেকে এক হাতে টেনে ধরল আবরার। অবাক হয়ে তাকালো স্নিগ্ধা, ব্যাকুলতা নিয়ে বলল, কি হলো, যেতে দিন। মৃদু হাসল আবরার। স্নিগ্ধার হাত ছেড়ে দিয়ে পকেটে হাত গুজে প্রজ্ঞার গলা জবাব দিল, ভেবো না এখানে এসেছো মানে আমার থেকে মুক্তি মিলেছে তোমার। ঠিক যেভাবে রেখে যাচ্ছি রাতে এসে ঠিক সেভাবে নিয়ে যাব। বাই এনি চান্স কোনো চালাকির চেষ্টা করেছো তো? এটুকু বলে থামলো আবরার। স্নিগ্ধার কাছে এগিয়ে এলো। হতবাক হয়ে তাকিয়ে আছে স্নিগ্ধা। মুখের হাসি তার মিলিয়ে গিয়েছে এতক্ষণে। আবরার স্নিগ্ধার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস গলায় বলল, তোমাকে না পেলে তোমার পরিবারের সদস্যরা কেউ সুস্থ থাকবে কি না কথা দিতে পারছে না। মিসেস স্নিগ্ধা আবরার চৌধুরী। শেষের লোহমর্ষক কথায় বাকরুদ্ধ হয়ে এলো স্নিগ্ধা। আবরার আর দাঁড়ালো না, গাড়ির দরজা খুলে উঠে বসল। অন্যদিকে জমে যাওয়া হাত পা নিয়ে হতবাক হয়ে দাঁড়িয়ে রইল স্নিগ্ধা। ধীর গতিতে নরম পায়ে হেঁটে সামনের টিন বৃষ্টিত চালা ঘরটির দিকে এগোয় স্নিগ্ধা। এটাই তার বাড়ি, ঠিক অনেকটা কুড়ে ঘরের মতো। কোথাও টিনে ঝং ধরেছে, কোথাও বা গাছের শুকনো পাতা মুড়মুড়ে ঢালপালা ঘষে পড়ে ছিদ্র করেছে কালচে রঙের টিনগুলোকে। স্নিগ্ধার চোখের পাতাগুলো মৃদু কাঁপছে, বিকল লাগছে মস্তিষ্ক। এতক্ষণের এত আনন্দ, এত উচ্ছ্বাস কোনোটাই আর নিজের মাঝে হাতড়ে পাচ্ছে না। সব দুমড়ে মুচড়ে গিয়েছে আবরারের ওই একটা কথায়। অন্তত নিজের ভালো থাকার জন্যে, নিজের খুশি থাকার জন্যে কাছের মানুষগুলোকে বিপদে ফেলার মতো স্বার্থপর মেয়ে সে নয়। বরং ভালোবাসার মানুষদের ভালো রাখতে দাও দাও করে জ্বলতে থাকা আগুনে ঝাঁপ দিতেও দুবার ভাববে না। আর আবরার তো সেখানে কিছুই নয়। আচ্ছা, এই আবরার মানুষটা এমন কেন? এতটা স্বার্থপর সুবিধাবাদী। আজকের পর থেকে আবরারের প্রতি ঘৃণার মাত্রাটা আরও বাড়ল স্নিগ্ধার। দুজন নারীকে একসাথে জীবনে বর্তমান রাখছে আবরার নামের ধুরন্ধর লোকটা। কাউকেই মুক্তি দিচ্ছে না, কাউকেই না। না তাকে আর না তার প্রথম স্ত্রী তনয়াকে মুক্তি নিতে চাইলেও আরও ঝাপটে ধরছে। আরও আরও। মজিদ মাত্রই গলায় গামছা ঝুলিয়ে বেরিয়েছেন ঘর থেকে। সামনের দিকে চোখ যেতেই খুশিতে আলোকিত হয়ে এলো তার মুখমণ্ডল। অতি আদরের কলিজার টুকরো এগিয়ে আসছে তার। মজিদ দ্রুত পায়ে এগুলোন মেয়ের দিকে। মেয়ের কাছে আসতে চোখ ছলছল করে উঠল তার। ভাঙা গলায় ডেকে ওঠেন, মারে তুই এসছিস? বাবা ডাকে ভাবনার সুতোয় টান পড়ে স্নিগ্ধার। স্বাভাবিক হুঁশ ফিরে পায়। ত্বরিত গতিতে ঘাড় বাঁকিয়ে সেদিকে তাকায়। বাবাকে দেখতেই কোটর ভর্তি পানিতে মুখে হাসি ফোটে স্নিগ্ধার। চাপা ঠোঁটে কেঁদে ঝাঁপিয়ে পড়ে বাবার বুকে। মেয়েকে পরম মমতায় বুকে আগলে নেন মজিদ। কান্নায় ভেঙে পড়েন তিনিও। কোচকানো চামড়া যুক্ত হাতে মেয়ের মাথায় হাত বোলান। ধরে আসা গলায় বলেন, মনে হচ্ছে কতগুলো দিন পর দেখলাম তোকে। স্নিগ্ধা হাউমাউ করে কাঁদে। চোখে ভাসে বিয়ের আগে বাবার বাড়িতে হৈ হৈ করে কাটানো মুহূর্তগুলো। বিকেলে উঠোনে বোনের সাথে কানামাছি খেলা, মায়ের সাথে কাজে ফাঁকি দেয়া, রাতের বেলা বাবার হাতে খাওয়া নিয়ে দু বোনের ঝগড়া করা। সব কিছু এখন বিয়ের সাথে সাথে তিমিরে তলিয়েছে। আচ্ছা, মেয়েদের জীবন এমন কেন?
মরার আগ পর্যন্ত কেন বাবার বুকে থাকতে পারে না? কই, ছেলেদের তো যেতে হয় না? তাদের ঘর ছেড়ে সম্পূর্ণ নতুন জায়গায় গিয়ে নতুন করে বাড়ি সাজাতে হয় না? সব কষ্ট কেন মেয়েদের বেলায়? কেন এত ধৈর্যের পরীক্ষা দিতে হয় তাদের? কেন? আওয়াজ পেয়ে ঘর ছেড়ে বের হয় স্নিগ্ধার 12 বছর বয়সী বোন নিতু। বাবার বুকে স্নিগ্ধাকে দেখা মাত্রই মুখে হাসির রেখা জ্বলজ্বল করে ওঠে তার। আনন্দ ধ্বনি নিয়ে চিৎকার করে বলতে লাগে, বুবু এসছে! ও মা, বের হও, বুবু এসছে মা! পুরনো সুতির কাপড় মাথায় টেনে বের হন মিনা। ততক্ষণে বাবা বোনের দিকে ছুট লাগায় নিতু। মিনাও এগিয়ে আসেন দ্রুত পায়ে। মা বোনকে দেখে মাথা তোলে স্নিগ্ধা। কান্না ভেজা চোখে মায়ের দিকে তাকায়। মেয়ের মুখ দুহাতের আঁচলে নেন মিনা। চোখ ভরে দেখতে লাগে। স্নিগ্ধা অস্পষ্ট গলায় ডাকে, মা! ডুকরে কেঁদে উঠে মেয়েকে একইভাবে বুকের সাথে মিশিয়ে নেন মিনা। মজিদ চোখ মুছেন গলা ঝোলানো গামছার প্রান্ত উঠিয়ে। মায়ের বুক থেকেই বোনের দিকে এক হাত বাড়ায় স্নিগ্ধা। নিতু এগুলি তিনজন একই সাথে জড়িয়ে কাঁদে, হাউমাউ করে কাঁদে। মজিদের মুখে হাসি ফোটে। এগিয়ে এসে বলে, হয়েছে হয়েছে, আর কত কাঁদবে মিনু? মেয়েটাকে ছাড়ো এবার। চোখ মুছে হাত ঢিলে করেন মিনু। স্নিগ্ধা মাথা তোলে। বাবা মা বোনের দিকে তাকিয়ে অধীর গলায় প্রশ্ন করে, তোমরা কেমন আছো আমাকে ছাড়া? খুব ভালো, তাই না? আমি একটুও ভালো নেই মা। তোমাদের কথা খুব মনে পড়ে আমার, খুব। স্নিগ্ধার কথায় মৃদু হাসেন মজিদ মিনা। আপাদ মস্তক মেয়েকে দেখেন। গায়ের দামি শাড়ি, গা ভর্তি স্বর্ণ, পরিপাটি সাজসজ্জায় মেয়েকে একদম রাজরানীর মতো মনে হয় তাদের। দুজনের চোখে জুড়িয়ে আসে। মেয়ে তাদের সুখে আছে, এটাই তো ওপরওয়ালার অশেষ রহমত। মেয়ের হাসি দেখে মুখ ফেলে স্নিগ্ধা। প্রশ্ন করে, আমি কি তোমাদের বাড়িতে অনেক বেশি খাবার খাচ্ছিলাম? আমাকে এত তাড়াতাড়ি বিদায় করলে যে? মজিদ পাশে দাঁড়িয়ে মেয়ের চুলে হাত বুলিয়ে বলেন, বোকা মেয়ের কথা শোনো। মেয়ে হয়ে যখন জন্মেছি সারা জীবন কি আর বাবার বাড়ি থাকা যায় রে মা? তাছাড়া এত ভালো জামাই কি আর আমরা পেতাম রে? সেজন্যই তো। এটুকু বলে থামে মজিদ। রাস্তার দিকে একবার চোখ বুলিয়ে আবার মেয়ের দিকে তাকায়। অসহ গলায় প্রশ্ন করে, জামাই আসেনি রে মা? তুই কি একাই এলি? মিনাও একই প্রশ্নের উত্তর নিতে কৌতূহলী হয়ে তাকায়। স্নিগ্ধা মুখটা গম্ভীর করে জবাব দেয়, না আসেনি, আমাকে নামিয়ে দিয়ে গেছে। মজিদের মুখটা ছোট হয়ে আসে। পাশ থেকে মিনা ভারী নিঃশ্বাস ফেলে বলে ওঠে, উনি হলেন গিয়ে আমাদের মালিক। মেয়ের জামাই সে তো কপালের জোরে হয়েছে। মালিক হয়ে কি আর বাগানের মালির ঘরে পা দেবে গো? তুমিও কিসব প্রশ্ন করো না। মজিদ আর কথা তোলে না এ নিয়ে। মাথা নিচু করে চুপ করে থাকে। তাও মেয়েটাকে দিয়ে গেছে এই ঢের। স্নিগ্ধা মায়ের কথা ভ্রু বাঁকায়। ব্যস্ত গলায় বলে, না এরকম নয়, উনি রাতে আসবেন বলেছেন। অবাক হয়ে তাকায় মিনা মজিদ দুজনেই। তবে কিছু বলার আগেই চট করে নিতু বলে ওঠে, তোমরা কি বুবুকে বাইরে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে নিয়ে আসবে না? টনক নড়ে সবার। মিনা তাড়াহুড়ো করে বলে ওঠে, ও হ্যাঁ হ্যাঁ, আয় মা আয়, ভেতরে আয়। জোনাকি পোকার পাখাগুলো ক্ষীণ আলো ছড়াচ্ছে। দূরের ধানক্ষেত থেকে ভেসে আসছে শেয়াল ডাকার ভুতুরে শব্দ। ঝিঝি পোকার কিচিমিচির ডাক কেমন অদ্ভুত অদ্ভুত শোনাচ্ছে এখন। নিস্তব্ধ এমন কোলাহলের মধ্যে আবরারের গাড়ি ব্রেক কষার শব্দটা একটু বেশি উৎকট শোনালো। হন্তদন্ত হয়ে চার্জারের আলো জেলে বেরিয়ে এলো মজিদ। এই গ্রামে গাড়ি একমাত্র আবরার ছাড়া কারোই বা হবে, এমন ভাবনা নিয়েই ঘর ছেড়ে এগিয়ে আসেন তিনি। দরজা খুলে আবরারকে বের হতে দেখে হাসি ফোটে মজিদের মুখে। মেরুন রঙের শার্ট আটশাট হয়ে আছে আবরারের পরনে। বেশ লাগছে দেখতে। তার মতো গরিবের ঘরে স্নিগ্ধা যেমন চাঁদের কণা, আবরার মেয়ের জামাই হিসেবে একেবারে আস্ত একটা চাঁদ। স্বাভাবিক মুখে মজিদের দিকে এগিয়ে আসে আবরার। মজিদ বিনম্র ব্যস্ত গলায় বলে, সাহেব আপনি আমার বাড়িতে আসবেন আমি তো বুঝতেই পারিনি। আসুন সাহেব, ভেতরে আসুন। পকেটে হাত গজে আবরার সহজ গলায় উত্তর দেয়, আসতে তো হতোই মজিদ, তোমার কাছে আমার দামি জিনিস রয়ে গেছে যে। সাহেবের কোন দামি জিনিস আমার কাছে? কথার মানে বোধগম্য হয় না মজিদের। ফ্যাল ফ্যাল করে কিছুক্ষণ আবরারের মুখের দিকে তাকিয়ে থাকে মজিদ। আবরার এবার গাড়ির দিকে চোখ ইশারা করে বলল, গাড়ির ডিকিতে কিছু জিনিস আছে, কাউকে ডাকো, নামাতে হবে। সদর দরজা দিয়ে ঢুকতে গেলে কাঠের ফ্রেমের সাথে মাথায় বাড়ি খায় আবরার। দরজার ওপাশে দাঁড়িয়ে স্নিগ্ধা ফিক করে হেসে ওঠে তাতে। বিদ্রুপ করে বলে, এটা আপনার বাড়ির দরজা নয় যে আকাশের দিকে চোখ রেখেও ঢোকা যাবে। এখানে চোখটা মাটির দিকে রেখে ঢুকতে হয়, তা না হলে এভাবেই শাস্তি পেতে হয়।
আবরার ঘুম ধরে থাকলেও মজিদ জিভ কাটেন মেয়ের কথা শুনে। মিনা ভয়ে ভয়ে তাকান স্বামীর দিকে। কোনো উত্তর না দিয়ে এবার মাথাটাকে হালকা নিচু করে ভেতরে ঢোকে আবরার। ঘরের ভেতর যাওয়া মাত্রই ব্যতিব্যস্ত হয়ে পড়ে স্নিগ্ধার বাবা মা। জামাইকে পালঙ্কে বসাবে নাকি মাথায় বসাবে জায়গা খুঁজে পাচ্ছে না তারা। স্নিগ্ধার বাবা মায়ের এমন আধিক্যতা দেখে মুখ ভ্যাংচায় বিরক্ত হয়। শুকনো পরিষ্কার টুকরো কাপড় দিয়ে পুরনো কাঠের চেয়ারটা মুছে দেয় নিতু। আবরার কোনো রকম বসতেই ক্যাত করে শব্দ হয় তাতে। আচমকা ব্যাপারটা লাফিয়ে উঠে দাঁড়ায় আবরার। এবার নিতু স্নিগ্ধা দুজনেই শব্দ করে হেসে ফেলে। আবরার স্নিগ্ধার দিকে চোখ পাকিয়ে তাকায়। মেনা পেছন থেকে মেয়েদের মুখে আঙ্গুল দিয়ে ইশারা করেন চুপ থাকতে, কিন্তু মাথা নিচু করে নিয়ে মুখ চেপে হাসতে থাকে স্নিগ্ধা। আবরারের কাচুমাচু মুখ ভারী মজা দিচ্ছে তাকে। বেশ বেগ নিয়ে চেয়ারে বসছে আবরার। তার পাশে দাঁড়িয়ে আছে মজিদ, মিনা, তার থেকে একটু দূরে স্নিগ্ধা, আর স্নিগ্ধার পাশেই নিতু। টেবিলের ওপর একের পর এক জিনিসপত্র রেখে যাচ্ছেন দুজন লোক, মজিদের প্রতিবেশী দুজন। অনেকগুলো শপিং ব্যাগ, তার সাথে 4টে বড় ব্যাগ ভর্তি বড় বড় মাছ, গরুর মাংস আর কাঁচা বাজার দিয়ে। এসব দেখে নিতুর কিশোরী মনে ভারী আনন্দ হচ্ছে। অনেক দিন পর ভালো মন্দ খাওয়া হবে কি না। মুখ গোমরা করে আছে স্নিগ্ধা। আবরারের এত আয়োজনকে তার বাবার গরিবত্বকে অপমান করা বই কিছুই বোধ হচ্ছে না। আবরারের মুখের উপর কথা বলে না মজিদ। মিনাও দাঁড়িয়ে থাকে চুপচাপ, তবে ভারী লজ্জাবোধ হতে লাগে। সবগুলো জিনিসপত্র রাখা শেষ হলে লোক দুজনকে মানিব্যাগ থেকে 2,000 টাকার নোট ধরিয়ে দেয় আবরার। নতজানু হয়ে বেরিয়ে যান তারা। দরজায় খিল দেয় নিতু। দৌড়ে আসে আবরারের দিকে, উচ্ছ্বসিত হয়ে বলে, ছোট সাহেব, এগুলো সব কি আমাদের? আবরার মুচকে এসে নিতুর দিকে তাকায়, জবাব দেয়, তোমার আমাকে সাহেব বলে ডাকার দরকার নেই নিতু। তুমি আমাকে ভাইয়া বলতে পারো। তুমি যেমন আমার একমাত্র শালী, আমিও তোমার একমাত্র দুলাভাই, তাই না? আবরারের জবাবে নিতু আনন্দ ধ্বনি নিয়ে বলে, ভাইয়া, আপনি খুব ভালো, অনেক ভালো। জবাবে আবরার বাঁকা ঠোঁটে হাসি। আর কাপড় রাখা শপিং ব্যাগগুলো নেড়েচেড়ে দেখতে ব্যস্ত হয়ে পড়ে নিতু। মজিদ এগিয়ে আসে আবরারের দিকে, আস্তে করে বলে, সাহেব, এগুলোর কি দরকার ছিল? আমি আমার সাধ্য মতো চেষ্টা করতাম আপনাকে। আবরার ভ্রুকুচকে তাকায়। এগুলো আমি আমার জন্য এনেছি, কে বলল? এগুলো তোমাদের জন্যে। মজিদ ইতস্ততভাবে জবাব দেয়, কিন্তু মাঝপথে থামিয়ে দেয় আবরার। এত কিন্তু কিন্তু করো না মজিদ, মেয়ের জামাই হিসেবে এনেছি এগুলো, তোমাদের মালিক হিসেবে নয়। এরপর আর কথা বাড়ে না মজিদ। বাজার ভর্তি ব্যাগগুলো দেখিয়ে মিনাকে উদ্দেশ্য করে বলে, এগুলো নিয়ে যাও, সাহেবের জন্য কয়েক পদ রান্না করো এখান থেকে। এরপর নিতুর দিকে তাকায় মজিদ। মৃদু ধমকে বলে, এই নিতু, পরে দেখি সেগুলো, মায়ের সাথে যা সাহায্য কর গিয়ে। নিতু মাথা নেড়ে বাজারের ব্যাগ হাতে নিয়ে এগুতে নিলে আবরারের দৃঢ় আওয়াজে কদম থামায়। আমি তো বললাম, আমি এইসব আমার জন্য নয়, তোমাদের জন্য এনেছি। আর আমি এখন কিছুই খাবো না, রাত অনেক হয়ে এসছে, আমাকে বের হতে হবে স্নিগ্ধাকে নিয়ে। আবরারের কথায় মজিদ, মিনা দুজনে চমকে যান। নিতুরও মুখ কালো হয়ে আসে বোন চলে যাওয়ার কথা শোনাতে। তবে কেউ কিছু বলার আগে স্নিগ্ধা তেতে উঠে বলল, ও তার মানে এটাই হচ্ছে আসল কথা? এত ঘুরিয়ে পেঁচিয়ে না বলে এটা বললেই পারেন যে আমরা গরিব বলে আমাদের বাড়িতে বসতেও আপনার রুচিতে বাড়ছে। খাওয়া দাওয়া তো দূরের ব্যাপার, তাই না? মেয়ের এমন ব্যবহারে হতভম্ব হয়ে যায় মজিদ। ক্ষণে ক্ষণে ভয় নিয়ে আবরারের মুখের দিকে তাকায়। মিনা ধমকে ওঠেন স্নিগ্ধাকে, তুই ওনার সাথে এইভাবে কেন কথা বলছিস? কি অসভ্যতা এগুলো! স্বামীর সাথে এভাবে কেউ কথা বলে? চুপ করে যা স্নিগ্ধা। নাক মুখ কুঁচকে তাকায় আবরারের দিকে। আবরার ঠোঁট বাঁকিয়ে নিঃশব্দে হাসছে। এমন হাসিতে জ্বালা ধরে যায় স্নিগ্ধার গায়ে। তবুও বাবা মায়ের সামনে আর কথা তোলেন না সে। অন্যদিকে মজিদ বিনীতভাবে বলে, সাহেব, ও ছেলে মানুষ, আপনি ওর কথায় কিছু মনে করবেন না। আবরার একইভাবে হাসি। স্নিগ্ধার দিকে তাকিয়ে জবাব দেয়, আমি কিছু মনে করিনি। বিড়াল পোষ মানাতে গেলে একটু একটু আঁচড়ের দাগ তো সহ্য করতেই হবে। শেষের কথা স্নিগ্ধা ব্যতীত কারোরই মাথায় ঢোকে না। স্নিগ্ধা আবরারের দিকে তাকিয়ে মুখ ভ্যাংচায়। মনে মনে ভাবে, যখন কামড়ে ছাল তুলে দেব তখন বুঝবেন বিড়াল কত সাংঘাতিক হতে পারে। আবরারের কথা নিয়ে খুব বেশি না ভেবে মজিদ পুনরায় বলে, বলছিলাম কি সাহেব, আজকের রাতটা যদি থেকে যেতেন। না মানে, মেয়েটা আজও এলো তো? আবরার মজিদের দিকে তাকায়, শান্তভাবে জবাব দেয়, আমার রাতে বাংলোতে কিছু কাজ আছে মজিদ, যাওয়াটা দরকার। আর কাল সকালে ওখান থেকেই রওনা দেব। তাই জন্যই তোমাদের মেয়েকে নিতে হচ্ছে। আর কোনো প্রশ্ন?
বিনম্রভাবে মাথা ঝাঁকান মজিদ, যার অর্থ আর কোনো কথা নেই তার। কোনো উপায় না পেয়ে যাওয়ার জন্য প্রস্তুতি নেয় স্নিগ্ধা। বাজারের ব্যাগ হাতে নিয়ে দাঁড়িয়ে থাকে নিতু। মুখে কালো মেঘ জমেছে তার। ভেবেছিল আজ রাতে বোনের সাথে খুনসুটিতে মাতবে, সেসব আর হচ্ছে না। নিতু আবরারের দিকে তাকায়, উত্তেজিত গলায় প্রশ্ন ছড়ে, ভাইয়া, বুবু আবার কবে আসবে? আবরার শিথিল হেসে উত্তর দিল, যখনই তুমি চাইবে। তাছাড়া তুমি চাইলে তোমার মা বাবাকে নিয়ে তোমার বোনের কাছেও যেতে পারবে। আনন্দে মাথা নাড়ে নিতু। মুখে মেঘের ঘনঘটা দূর হয়ে যায় তার। মনে শান্তি পায় মজিদের সাথে সাথে মিনাও। বাংলোর পেছন দিকের কামরা আবরারের জন্য বরাদ্দ। প্রত্যেকবার আবরার আসার আগে আগে কাজের লোকগুলো পরিপাটি করে রাখে সব। আজকেও এর ব্যতিক্রম কিছু হয়নি। এত বড় বাংলোর মধ্যে আবরারের এই কামরাটা বেশি পছন্দের কারণ সে এখানেই থাকে। এর অবশ্য আরেকটি কারণ রুমের বারান্দাটা, যেখান থেকে গ্রামের ধান ক্ষেত পেরিয়ে নদীটা দেখা যায়। নদীও ক্ষীণ, আরও অস্পষ্ট। আর সেদিকেই চোখ রেখে মুখ ভার করে দাঁড়িয়ে আছে স্নিগ্ধা। বাড়ি থেকে আসার আগেও বাবা মা আর বোনকে জড়িয়ে খুব কেঁদেছে, যার রেশ এখনও কাটেনি। বারান্দার গ্রিল ছুঁয়ে যাওয়া ঠান্ডা বাতাসে হালকা শীত অনুভূত হতে থাকে তার, কিন্তু ভেতরে যেতে ইচ্ছে করছে না। স্তম্ভের মতো ওখানে দাঁড়িয়ে থাকে তাই। আচমকা পেছন থেকে স্নিগ্ধার গায়ে চাদর জড়িয়ে দিল আবরার। ঘাবড়ে গিয়ে পিছু ফিরল স্নিগ্ধা। আবরারকে দেখে সামনে ফিরল আবারও। গায়ের চাদরটাকে টেনে আরেকটু ভালোভাবে পেঁচিয়ে নিল গায়ের সাথে। মৃদু গলায় বলল, ধন্যবাদ। আবরার ঘুরে এসে দাঁড়ালো। গ্রিলের সাথে হেলান দিতে দিতে দুষ্টু হেসে বলল, ধন্যবাদ না দিয়ে যদি চাদরটার মতো আমাকেও জড়িয়ে নিতে তবে বেশি খুশি হতাম। মেজাজ খারাপ হয় স্নিগ্ধার, একেবারে তেতো স্বাদের অনুভূতি হয়। কিন্তু মুখে কিছু না বলে আবরারের মুখের দিকে তাকায়, মনে মনে প্রশ্ন করে, আচ্ছা বাবা কি জানে এই লোকের প্রথম স্ত্রীর কথা? দুপুর 12টা নাগাদ স্নিগ্ধাকে নিয়ে গন্তব্যে পৌঁছায় আবরার। কলিং বেল বাজালে দরজা খুলে দেয় সার্ভেন্ট, সরে দাঁড়ায় সামনে থেকে। স্নিগ্ধার হাত আঁকড়ে ভেতরে আসে আবরার। তনয়া সোফার হাতল ধরে দেয়াল ঘেঁষে দাঁড়ানো। একজন গাট্টা গোট্টা দেহের ব্যক্তি বসে আছেন সেই সোফাতে। দুজন কোনো এক বিষয়ের আলাপে ভীষণ মনোযোগী। আবরার আসার শব্দ পেয়ে তনয়ের সাথে সাথে ফিরে তাকায় আগন্তুক। অবাক হয়ে তাকায় আবরার। পায়ের কদম থামিয়ে স্নিগ্ধার হাত ছেড়ে দাঁড়ায়। উদ্বেগ নিয়ে প্রশ্ন করে, আপনি? আগুন চোখ নিয়ে উঠে এসে দু হাতে আবরারের বুকে ধাক্কা মারে আগন্তুক। কয়েক কদম পিছিয়ে যায় আবরার। হক চকিয়ে যায় তনয়া। ভয়ে সিটিয়ে পড়ে স্নিগ্ধা। আবরার লোকটির দিকে তাকিয়ে শান্তভাবে কিছু বলতে নিলেও আবরারের কলার চেপে ধরেন তিনি। ক্রুদ্ধ স্বরে বলেন, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে ঠকিয়েছ? ঠিক বাজ পড়ার পর মুহূর্তে বিকট শব্দ থেকে নিরিবিলিতে মোড় নেয় বৃষ্টিসিক্ত একটি পরিবেশ। তবু বিদ্যুৎ চমকানো কিন্তু থেমে যায় না। আর না কমে যায় আকাশের বুকে ভাসতে থাকা কালো মেঘের উৎকট লোহমর্চক ডাকগুলি। মাঝে মাঝে ভয় হতে থাকে, এই বুঝি প্রবল ধেয়ে একটা বাজ এসে গায়ের ওপর পড়ল, এক্ষুনি বুঝি ঝলসে গেল সারা শরীর। এমন ভয়ে দিন পার করে প্রত্যেকটা ঘন কোনো মানুষ নামক জীবগুলো। তাদের প্রশ্ন আসে, ভীষণ প্রশ্ন আসে, কোত্থেকে আসে এই ভয়ানক গোলাবারুদের ন্যায়বাজ? দূরের ওই আকাশটা থেকে, কিংবা এত বৃষ্টি বা কীভাবে সারিবদ্ধ হয়ে ঝরতে থাকে? আচ্ছা, ওদের কি ক্লান্ত লাগে না? জানা নেই। জীবনে এমন অনেক প্রশ্ন থাকে যার উত্তর আমাদের সত্যিই জানা নেই। দরজার বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ কুসুম ভাবনা ভাবতে থাকে স্নিগ্ধা। ঝুম বৃষ্টি নেমেছে দুপুর থেকে। অবাক হওয়ার বিষয় হলো বৃষ্টির মধ্যেও কখনো কখনো রোদের ঝলকানি দেখা দিচ্ছে। এগিয়ে এসে জানলার গ্রিলে দুটো হাতের সবগুলো আঙ্গুল বন্দি করে দাঁড়ায় স্নিগ্ধা। বড্ড শীতল চাহনিতে দেখে সানসেট ছুঁয়ে গড়িয়ে পড়ে বৃষ্টির ফোঁটাগুলোকে। হঠাৎই আকাশের দিকে তাকিয়ে ছেলে মানুষই সুরে বলতে লাগে, এই বৃষ্টিরা, তোরা শুনতে পারিস আমাকে? দেখতে পাস? বুঝতে পারিস আমি কি বলছি? জানিস, আমার জীবনটাও না তোদের মতোই। তোরা যেমন অনেক আনন্দ উৎসাহ কৌতূহল নিয়ে ওপর থেকে ছুটে আসিস, আমিও ছুটেছিলাম ঠিক এইভাবে। কিন্তু দেখ, তোরা যেমন আবার মাটিতে মিশে অস্তিত্বহীন হয়ে পড়ছিস, আমার অস্তিত্বটাও ঠিক সেরকম ক্ষীণ হয়ে আসছে, বড্ড ক্ষীণ। এটুকু বলে থামে স্নিগ্ধা, শিথিল হাসি। আচমকা পেছন থেকে বিনম্র গলায় ডেকে ওঠে আবরারদের পুরনো সার্ভেন্ট মকবুল। ছোট ম্যাডাম, আপনার খাবার দেব টেবিলে? ডাক শুনে পেছন ফিরে তাকায় স্নিগ্ধা। মকবুলকে এক পলক দেখে ওর দিক থেকে চোখ সরিয়ে তাকায় তনয়ার ঘরের দিকে।
বন্ধ দরজার ওপাশে তনয়ের বাবা। আবরার আর তনয়া কোনো গভীর আলাপে ব্যতিব্যস্ত। সেদিকে তাকিয়ে একটা ছোট্ট নিঃশ্বাস ফেলে স্নিগ্ধা। ধীর গলায় জবাব দেয়, আপনি যান, আমি পরে খাবো। মকবুল ব্যস্ত গলায় বলে ওঠে, কিন্তু ম্যাডাম, স্যার বলেছেন আপনাকে তাড়াতাড়ি খাবার দিতে। সে তো এখন প্রথম স্ত্রীর সাথে ঘর জুড়তে ব্যস্ত, অপরাধের সাফাই দিতে ব্যস্ত নিজের শ্বশুরের কাছে। তার কি আর এসবে মন থাকবে? মনে মনে ভাবে স্নিগ্ধা। যথাযথ উত্তর না পেয়ে কিঞ্চিত গলা বাড়িয়ে ডাকে মকবুল, তাহলে ম্যাডাম খাবার দেব? স্নিগ্ধার ধ্যান ভাঙে। মকবুলের দিকে তাকিয়ে হালকা ঠোঁটিলে জবাব দেয়, না, খিদে নেই। বাবার পাশে চুপচাপ বসে আছে তনয়া। কখনো আরও চোখে তুলে দেখছে আবরারকে। আবরার তাদের সামনের চেয়ারে নিশ্চিন্ত ভঙ্গিমায় বসে আছে। এবার তোফায়েল গম্ভীর মুখে বলে ওঠে, তোমার নতুন বিয়ের কারণটা আমাকে বলবে আবরার? আবরার চোখ তুলে তাকায়, উত্তর না দিয়ে চোখ ঘোরায় তনয়ের দিকে। বাবাকে দিয়ে আমাকে সাহায্য করতে চাইছেন তনয়া। আপনার বুদ্ধির প্রশংসা না করে পারছি না কিন্তু। চট করে মেঝের দিকে চোখ নামিয়ে নেয় তনয়া। তোফায়েল ক্রুদ্ধ গলায় প্রশ্ন করে, তুমি আমার কথার উত্তর দিচ্ছ না আবরার? বেশ অভদ্র হয়েছ দেখছি। এবারও উত্তর দেয় না আবরার। আবরারকে চুপ দেখে তোফায়েল আবারও একইভাবে বলে, আমার মেয়ে কি তোমার ঘাড়ে বোঝা হয়ে গেছিল? কেন এরকম করলে ওর সাথে? আচমকা আবরার ঠোঁট বাঁকিয়ে হালকা শব্দে হেসে ওঠে। তনয়া তোফায়েল দুজনে ভ্রুকুচকে বিস্ময় নিয়ে তাকায়। বিগড়ানো মেজাজ আরও খারাপ হয়ে আসে তোফায়েলের। উঠে দাঁড়িয়ে রুড়ো গলায় বলে, আমি কি তোমাকে কৌতুক শুনিয়েছি যে তুমি হাসছো? বাড়াবাড়ির একটা সীমা আছে, যেটা তুমি পার করে ফেলেছ আবরার। এত বড় অপরাধ করেছ, তারপরও তোমার কথা রাখতে আমি তোমার ওই থার্ড ক্লাস টাইপ ওয়াইফের সামনে কোনো রিয়েক্ট করিনি। কিন্তু তাই বলে ভেবো না যে আমি কিছু করতেও পারবো না। এবার আবরারের উঠে দাঁড়ায়, দৃঢ় গলায় জবাব দেয়, আমি জানি আপনি কি করতে পারবেন, তার প্রমাণ আমি পেয়েছিও। কিন্তু স্নিগ্ধাকে এসব নিচু প্রকৃতির বিশেষণ দেবেন না। তোফায়েল দাঁত চিবিয়ে বলে ওঠে, তাহলে আমার মেয়েকে ঠকানোর ভুল তুমি কি করতে পারো আবরার? আবরার হাসে, শীতল হাসে জবাব দেয়, আজ আপনি আমাকে ঠকাবেন, কাল আমি আপনাকে ঠকাবো, এটাই তো পৃথিবীর নিয়ম আঙ্কেল, তাই না? চমকে তাকায় তোফায়েল। হতবিহ্বল হয়ে উঠে দাঁড়ায় তনয়া। কাপা গলায় প্রশ্ন করে, মানে কি বলতে চান আপনি আবরার? তনয়ার দিকে আবরার ভ্রুকুচকে তাকিয়ে বলে ওঠে, আপনি ভয় পাচ্ছেন মনে হচ্ছে তনয়া, কিন্তু কেন? তনয়া ইতস্তত করে কিছু বলতে গেলেও তোফায়েল মাঝপথে বলে ওঠে, আকাশ কুসুম কথা বলো না আবরার। এসব বলে নিজেকে নির্দোষ প্রমাণ করার চেষ্টা করো না। জিজ্ঞাসায় গাঢ় হয়ে এসে আবরারের কুঞ্চিত ভ্রুদয় বলে ওঠে, আমি কোনো অপরাধ করলেই না হয় নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাইব, তাই না আঙ্কেল? তনয় এবার তেতে উঠে বলল, দেখলে বাপা, ওনার মধ্যে কোনো অনুশোচনাই নেই। ওই মেয়ের রূপের জাদুতে পুরোপুরি বশ করে নিয়েছে ওনাকে। আবরার তনয়ার দিকে তাকিয়ে অবাক হয়ে বলল, আমার অনুশোচনা কেন হবে তনয়া? আর রূপের কথাই যদি বলেন, তাহলে রূপ তো আপনারও আছে। আপনার জাদুতে কেন বশ হলাম না আমি? বাবা মেয়ে দুজনের মুখে তিক্ত হয়ে আসছে আবরারের এমন রসিকতাপূর্ণ কথায়। চোখে মুখে তীব্র বিরক্তি নিয়ে তনয়া জবাব দিল, কারণ আমি বশীকরণ শিখিনি। আবরার চট করে বলে ওঠে, ফাঁসাতে শিখেছেন তাই তো? তোফেল এবার ক্রোধান্বিত হয়ে মাঝপথে উত্তর দেন, পুরনো কথা রাখো আবরার, যা হয়েছে হয়েছে, তাই বলে তার রেশ ধরে তুমি দ্বিতীয় বিয়ে করতে পারো না। আবরার শান্ত গলায় বলল, কেন পারি না আঙ্কেল? তোফেল দাঁত চিবিয়ে বলে, কারণটা তুমি জানো না? এক স্ত্রী থাকাকালীন আরেকজনকে স্ত্রী বানানো অন্যায়, ঘোর অন্যায়। আবরার ওপর নিচ মাথা ঝাঁকায়, বলতে লাগে, ও আচ্ছা আচ্ছা, তাই? কিন্তু আঙ্কেল, তনয় আমাকে ভালোবাসতো বলে ও আমাকে বিয়ে করেছে, তাহলে আমি যাকে ভালোবাসি তাকে আমি বিয়ে করব, সেটা কেন অন্যায় হবে? তনয় এবার অধৈর্য গলায় বলল, আপনি না জানার ভান করছেন তাই না? কি প্রমাণ করতে চাইছেন আপনি? আমরা বুঝতে পারছি না আপনার চালাকি। আবরার মুচকি এসে বলে ওঠে, চালাকি তো আমি আপনাদের বুঝিনি তনয়া, যেটা আপনি আর আপনার ভদ্রলোক বাবা করেছিলেন। এবার চালাকি শুধু আপনারাই করবেন, বাজি মাত দেবেন, অন্যরা শুধু তার ভুক্তভোগী হবে, তারা কিছুই করবে না, তাই তো? তোফায়েল উত্তেজিত গলায় বলে, এসব বলে তুমি সত্যি কি প্রমাণ করতে চাইছো আবরার? আবরার ভ্রু কুচকে বলে, কিছু না আঙ্কেল, আমি তো কোর্টে আসিনি যে প্রমাণ করব। হাত জোর করে বলবো, জজ সাহেব আমি নির্দোষ, আমাকে ছেড়ে দিন। কথাটা বলে শব্দ করে হেসে ওঠে আবরার। তনয় অবাক হয়ে একবার আবরারের দিকে তাকায়, আরেকবার বাবার দিকে।
আবরারের এমন বিশ্রী মজাগুলো আরও অধিক বিশ্রী লাগতে শুরু করে তোফায়েলের। রাগে ক্রোধে এক হাতের কবজি দিয়ে আবরারের গলায় ঝোলানো টাই শক্তভাবে হাতে পেঁচিয়ে টেনে ধরে তোফায়েল। কবিতা ক্রুদ্ধ গলায় বলে, অনেক হয়েছে তোমার ফাজলামো আবরার। এতক্ষণ সহ্য করেছি তুমি আমার মেয়ের জামাই নও, বরং আমার বন্ধুর ছেলে বলে। কিন্তু তুমি মাত্রা ছাড়িয়ে গিয়েছো। একে তো একটা মালির মেয়েকে বিয়ে করে আমার মেয়েকে ঠকিয়েছ, তার উপর আবার দাঁত কেলিয়ে হেসে অপমান করছো আমাদের। মৃদু হেসে তোফাইলের হাতের মুঠো থেকে টাই ছাড়িয়ে নেয় আবরার। ছোট্ট একটা দম ফেলে বলে ওঠে, এই একই কথা তো আমিও বলতে পারি আঙ্কেল। শুধুমাত্র আপনি আমার বাবার বন্ধু বলে আমিও আপনাকে সম্মান দিচ্ছি। না হলে এমনও তো হতে পারতো যে আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দিলাম, তাই না? তনয়া বিস্মিত হয়ে পড়ে আবরারের এমন কথায়। অন্যদিকে আগুন চোখে তাকিয়ে ধমকে ওঠে তোফায়েল। আবরার, হাউ ডেয়ার ইউ! তুমি আমাকে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেবে? তোমার এত স্পর্ধা! আমার স্পর্ধা অনেক বেশি, সেটা তো আপনি জানেনই। কিন্তু এই যে আপনাকে আমি সম্মান দিচ্ছি, এটা আমার ভয় বা স্পর্ধা কম হওয়ার দরুন নয় আঙ্কেল, এটা আমার ভদ্রতা। শীতল গলা জবাব দেয় আবরার। তনয়া বিস্মিত চোখে চেয়েই বলল, আপনার কি হয়ে গিয়েছে আবরার? আপনি আমার সাথে যা করছেন আমি মেনে নিয়েছি তাই বলে আমার বাবাকে অপমান করছেন, তাও ওই 2 টাকার মেয়ের জন্যে? সরু চোখে তাকায় আবরার, শক্ত গলায় বলে ওঠে, কথা আমাদের মধ্যে হচ্ছে তনয়া, স্নিগ্ধাকে এর মাঝে আনবেন না। আর আমার কিছুই হয়নি, শুরু থেকে আমি এমনটাই ছিলাম এবং ভবিষ্যতেও এমনই থাকব। আপনি সব মেনে নিচ্ছেন কারণ বিয়েতে আপনার মরিয়া হওয়ার যৌক্তিকতা ছিল, আমার নয়। তনয়ার চোখ সিক্ত হয়ে আসে অশ্রুতে। ফিচেল গলায় বলে, আপনাকে ভালোবেসে আমি তবে অন্যায় করেছি, এটাই বলতে চাইছেন? আবরার নির্বিকারভাবে উত্তর দিল, ভালোবাসা অন্যায় সেটা তো বলিনি, মিথ্যে বলে বিয়ে করা অন্যায়। এ পর্যায়ে কান্না মুখেই বিদ্রুপ হেসে ওঠে তনয়া। ভ্রু নাচিয়ে বলল, আপনি নিজেও তো ওই মেয়েটাকে মিথ্যে বলে জোর করে বিয়ে করেছেন, তাই না আবরার? তাহলে একই দোষী তো আপনিও দোষী হলেন। আবরার শান্ত গলায় উত্তর দেয়, আমি মিথ্যে বলিনি, আর বিয়েতে ওকে কোনো জোরাজোরিও করিনি। আপনি এসব ছাড়ুন, আমাদের স্বামী স্ত্রীর ব্যাপার আমরা বুঝে নেব। তনয় কিছু বলতে নিলে তোফায়েল ধৈর্যহীন গলায় বলে ওঠে, এতটা পতন হয়েছে তোমার? এক স্ত্রীর সামনে দাঁড়িয়ে অন্য স্ত্রীর কথা তুলছ? বাহ, ভেরি গুড। ভাগ্যিস আসাদ বেঁচে নেই, না হলে ছেলের এত উন্নতি দেখে হয়তো নিজেই সুইসাইড করত। আবরার স্মিথ হাসে বলে ওঠে, সুইসাইডের থেকেও অনেক বড় স্বাদ আপনি ওনাকে দিয়েছিলেন তো, ওটাই অনেক। এইটুকু বলে থামলো আবরার। পরক্ষণে তোফায়েলের গরম চোখের দিকে তাকিয়ে বলে ওঠে, আপনার আর কিছু বলার আছে আঙ্কেল? অনেকটা জার্নি করে এসেছি তো, বিশ্রাম দরকার। আপনিও নিশ্চয়ই জার্নি করে এসছেন, তাহলে আমি মকবুলকে বলছি গেস্ট রুমটা খুলে দিতে, কেমন? আবরার উল্টো ঘুরে হাঁটা ধরতেই পেছন থেকে অসহ গলায় তোফায়েল বলে ওঠে, এত দাপট দেখাচ্ছ আমাকে? এই তোফায়েল পাঠানকে চাইলে আমি তোমাকে জেলে ঢোকাতে পারি, সেটা কি তুমি জানো আবরার? আবরার পিছু ফিরে তাকায়, ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, তাই? তা আমার কোন অপরাধে আমাকে জেলে দেবেন আঙ্কেল? তোফায়েল এবার বাঁকা হেসে বলেন, তুমি তো ছোট আবরার, টকবগে রক্ত তোমার, আইনের ব্যাপার স্যাপার খুব একটা জানো না এখনো, আর তাই অজান্তে এমন একটা ভুল কাজ করে ফেলেছ। আমি বুঝতে পারছি, ব্যাপার নয়, এসব ছোটোখাটো বিষয় মেটানো আমার বা হাতের কাজ। আবরার ঠান্ডা স্বরে জবাব দেয়, হতে পারে, অন্তত আপনার থেকে প্যাচালো দুনিয়া কম জেনেছি, এটা তো আই এম শিওর। তবে আপনার কোনো আইন আমাকে জেলে নেবে সেটাও তো বলুন। তোফায়েল কিছু বলার আগেই তনয়া ভাঙা গলায় বলে ওঠে, আমি বলছি আবরার। এবার এগিয়ে এসে আবরারের মুখোমুখি দাঁড়ায় তনয়া। জিজ্ঞাসূচক ভঙ্গিমায় তাকিয়ে থাকে আবরার। তনয়া এবার বেশ ঝাঁঝালো গলায় বলে ওঠে, আপনি হয়তো ভুলে গিয়েছেন আবরার, দ্বিতীয় বিয়ে করতে হলে প্রথম স্ত্রীর অনুমতি নিতে হয়, আর আপনার আর ওই মেয়েটার বিয়েতে আপনি আমার অনুমতি নেননি। সুতরাং আমি আপনার বিরুদ্ধে মামলা করলে কি হবে ভাবতে পারছেন? আবরার অবাক হওয়ার ভান করে বলল, কি হবে তনয়া? ফাঁসি? পাশ থেকে তোফায়েল মোটা গলা জবাব দেয়, সেটা সময় এলেই বুঝবে। তনয়া পুনরায় কঠোর গলায় বলে ওঠে, ফাঁসি না হোক, কমসে কম জেল তো খাটবেন। কিন্তু আমি এরকম কিছুই করতে চাইছি না আপনার। যদি আপনি ওকে ডিভোর্স দিয়ে আমাকে মেনে নেন তো এখন আপনিই ভাবুন আপনি কি করবেন। নিজের ভালোটা কিন্তু পাগলও বুঝতে পারে। আবরার চিবুকে হাত ঠেকিয়ে ভাবার ভঙ্গিতে বলে ওঠে, সত্যিই চিন্তার বিষয় তো। আপনি কিন্তু আমাকে ভয় পাইয়ে দিলেন তনয়া।
তনয় এবার ক্ষিপ্ত সুরে জবাব দেয়, আপনি কি ভাবছেন আমি মজা করছি আবরার? আপনি চান আমি এমন করি? আবরার সোজা হয়ে পকেটে হাত গুজিয়ে দাঁড়ায়। কিঞ্চিত বাঁকা হেসে বলে ওঠে, সেটা অবশ্যই আপনার আর আপনার বাবার চয়েস। আপাতত আমার চয়েস হলো আমাকে স্নিগ্ধার কাছে যেতে হবে। সো আমি আসি এখন, বাই। তনয়ের দিকে মুচকি এসে দরজা খুলে বেরিয়ে যায় আবরার। পেছনে মেয়ের হতাশ দৃষ্টির সাথে সাথে আক্রোশ নিয়ে তাকিয়ে থাকে তোফাইল। অনেক উৎস আবরার, অনেক। এই শাস্তি আমি তোমায় দিয়েই ছাড়ব। কাঁধে কারো ঠান্ডা হাতের স্পর্শ পেতেই চমকে পেছনে ফেরে স্নিগ্ধা। আবরার ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, তোমাকে তো রুমে যেতে বলেছিলাম, তুমি এখানে কি করছো? স্নিগ্ধার মুখটা আরও গম্ভীর হয়ে আসে আবরারকে দেখে। ক্ষুণ্ণ গলায় উত্তর দেয়, এমনি দাঁড়িয়ে আছি। আবরার ভ্রু বাঁকায়, নিচের ঠোঁট জিভ দিয়ে ভিজিয়ে নেয়। কিছু একটা ভেবে চট করে কোলে উঠিয়ে নেয় স্নিগ্ধাকে। আচমকা ব্যাপারটাতে হকচকিয়ে ওঠে স্নিগ্ধা। ভারসাম্য রাখতে আবরারের গলা জড়িয়ে ধরে হাত দিয়ে ব্যস্ত গলায় বলে ওঠে, কি করছে? নিচে নামায়, পড়ে যাব। আবরার কোনো কথা কানে না নিয়ে রুমের দিকে হাঁটা ধরে। স্নিগ্ধা অনর্গল নিচে নামাতে বললেও পাত্তা দেয় না সেসবে। রুমের ভেতরে প্রবেশ করে পা দিয়ে দরজা ঠেলে দেয় আবরার। খট করে শব্দ তুলে আটকে যায় সেটি। এগিয়ে এসে স্নিগ্ধাকে বিছানার উপর বসিয়ে দিয়ে সোজা হয়ে দাঁড়ায়। স্নিগ্ধা প্রথম কয়েক দফায় অবাক চোখে তাকিয়ে থাকে। আবরার গায়ের কোট খুলতে খুলতে বলে ওঠে, এভাবে তাকিয়ে না থেকে গিয়ে শাড়ি পাল্টে নাও, যাও। খিদে আমারও পেয়েছে। স্নিগ্ধা একইভাবে বসে থাকে। এবার স্নিগ্ধার দিকে তাকিয়ে কপাল কুঁচকে আবরার, কি হলো, যাও। স্নিগ্ধা মাথা তুলে তাকায়, শীতল গলায় প্রশ্ন ছড়ে, তনয় আপু অনেক বড় লোকের মেয়ে, তাই না? স্নিগ্ধার প্রশ্নে কৌতূহলে গাঢ় হয়ে আসে আবরারের ভ্রুকুঞ্চন। হঠাৎ এই প্রশ্ন? স্নিগ্ধা মৃদু স্বরে জবাব দেয়, ওনার বাবাকে দেখে মনে হলো। আবরার এবার ভ্রু সোজা করে স্বাভাবিক মুখে বলে ওঠে, আর কি মনে হলো? স্নিগ্ধা শান্ত ভঙ্গিতে বলে, কিছু না। কিছুক্ষণের জন্য চুপ করে যায় দুজনে। ততক্ষণে শার্ট থেকে শরীর উন্মুক্ত করে আবরার। ড্রেসিং টেবিলের সামনে গিয়ে স্নিগ্ধার দিকে পিঠ ফিরিয়ে দাঁড়ায়। এবার স্নিগ্ধা এগিয়ে আসে আবরারের দিকে। উদ্বেগপূর্ণ গলায় বলে ওঠে, আমাকে বাড়িতে কবে দিয়ে আসবেন তাহলে? আবরার স্নিগ্ধার দিকে সরু চোখে তাকায়, জবাব দেয়, আজকে না এলে তাহলে? এত ঘন ঘন বাবার বাড়ি যেতে নেই, প্রয়োজন পড়লে ওনাদের ডেকে নিও। স্নিগ্ধা শান্তভাবে বলে, আমি বরাবরের মতো দিয়ে আসার কথা বলছি। আবরার ভ্রু কুঁচকে নেয়, মানে? স্নিগ্ধা ধরা গলায় উত্তর দেয়, আজ নিশ্চয়ই কোনো একটা সিদ্ধান্ত নিয়েছেন আপনি, আর সেটা নিশ্চয়ই আমাকে ডিভোর্স দেওয়ার। আমার কিন্তু এতে কোনো আপত্তি নেই। আবরার এবার গা কাঁপিয়ে হেসে ওঠে। এরূপ হাসির কারণ বোধগম্য হয় না স্নিগ্ধার। বোকার মতো তাকিয়ে থাকে খানিকক্ষণ। আবরার আলমারির দিকে এগিয়ে গিয়ে ধূসর রঙের শার্ট বের করে পরতে শুরু করে। স্নিগ্ধা এবার উত্তেজিত গলায় বলে, কি হলো বললেন না যে? আবরার শার্টের হাতা ফোল্ড করতে করতে জবাব দেয়, কি বলবো? ও হ্যাঁ, তোমাকে বাড়িতে বরাবরের জন্য কবে দিয়ে আসবো, বা তোমাকে ডিভোর্স দিচ্ছি কবে? স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে হ্যাঁ বোধক মাথা ঝাঁকায়। আবরার কিছু না বলে এগিয়ে আসে ওর দিকে। ডান হাত দিয়ে স্নিগ্ধাকে নিজের কাছে টেনে নিয়ে ফিসফিস গলায় উত্তর দেয়, সেটা যে এ জীবনে হচ্ছে না স্নিগ্ধা আবরার চৌধুরী। স্নিগ্ধা আবরারের ফর্সা মুখের দিকে তাকিয়ে কিছু বলতে যাবে, এর আগেই তার চোখ পৌঁছায় আবরারের গলার দিকে। সেদিকে কিছুক্ষণ তীক্ষ্ণ দৃষ্টি নিয়ে চেয়ে থাকে স্নিগ্ধা। স্নিগ্ধার এরূপ দৃষ্টি দেখে আবরার ভ্রু নাচিয়ে বলে ওঠে, এভাবে কি দেখছো? কৌতূহলী মুখ নিয়ে স্নিগ্ধা আবরারের গলার দিকে চোখ ইশারা করে, প্রশ্ন করে, এটা কিসের আচর? আবরার একবার সেদিকে তাকায়, কিন্তু দৃষ্টি তার যথাযথ জায়গায় না পৌঁছালে হাত বোলায় গলাতে। মুহূর্তেই জ্বলে ওঠে জায়গাটা। স্নিগ্ধা আবারও অধীর গলা জিজ্ঞেস করে, বলুন এটা কিসের আচর? আবরার নির্বিকারভাবে উত্তর দেয়, তনয়ের নখের আচর। স্নিগ্ধা প্রথম দফায় ভ্রু কুঁচকায়, বিস্মিত হয়। কয়েক মুহূর্তে নিজেকে সামলে উদ্বেগ গলায় প্রশ্ন ছড়ে, মানে? আবরার স্নিগ্ধার মুখের দিকে ঝুঁকে আসে, বাঁকা হেসে জবাব দেয়, একটা মেয়ের নখের আচর কখন একটা ছেলের গলায় থাকে, মানেটা তুমিই বুঝে নাও। মুহূর্তে কান ভারী, সাথে সাথে কাঠ হয়ে আসে স্নিগ্ধার মুখমণ্ডল। আপনি আমার বাবাকে দিয়ে টাকা পাঠিয়েছিলেন, সেটা ফেরত দিতে এসেছি। চিকন মেয়েলি গলার আওয়াজে পেছন ফিরে তাকায় আবরার। দরজার ওপাশের ব্যক্তিকে দেখতেই কিছু মুহূর্তের জন্য সময় ওখানেই থমকে আসে তার। কাঁধের দুপাশে দুটো বেনুনি ঝুলিয়ে পরনে সুতি থ্রি পিসে হালকা পাতলা গরনে দাঁড়িয়ে আছে একটি মেয়ে। মেয়েটিকে অতি পরিচিত মনে হয় আবরারের। মনে পড়ে কদিন আগে গাড়ির জানলার কাচ নামিয়ে মুগ্ধ চোখে দেখা সেই মেয়ের কথা। হ্যাঁ, এই তো সেই মেয়ে। দুদিন আগে যাকে আমি দেখেছি, এক ধ্যানে দেখেছি,
অভিভূত হয়েছে যার রূপে, আটকে গিয়েছি কয়েকক্ষণের জন্যে। এটাই তো সেই পরী। আবরারের চাহনি দেখে মেয়েটি অস্বস্তি বোধ করে, গলা খাকারি দিয়ে কেশে ওঠে। টনক নড়ে আবরারের। এবার ধীর কদম ফেলে মেয়েটির দিকে এগিয়ে আসে আবরার। মুখোমুখি দাঁড়ায় মেয়েটির। শীতল চাহনিতে প্রশ্ন করে, তুমি? মেয়েটির চোখ নামিয়ে নিয়ে মৃদু গলায় উত্তর দেয়, আমি স্নিগ্ধা, আপনাদের মালি মজিদ হুসাইনের মেয়ে। কথাটা শুনতেই ভ্রুগুলো কুঁচকে নেয় আবরার। মজিদের মতো মালির ঘরে এত সুন্দরী মেয়ে, অনেকটা পানা পুকুরে পদ্ম ফোটার মতো। স্নিগ্ধা আবরারের দিকে তাকায়, কোনো রকম সাহস সঞ্চার করে হাত বাড়িয়ে হাতের মুঠোটা মেলে ধরে আবরারের সামনে। স্নিগ্ধার মুখ থেকে চোখ সরিয়ে আবরার সেদিকে তাকায়। স্নিগ্ধা মৃদু গলায় বলে, টাকাটা রাখুন। আবরার স্বাভাবিক গলায় বলল, কেন? স্নিগ্ধা ইতস্তত করে বলে ওঠে, বাবার কাছে শুনেছিলাম আপনি এই গ্রামে প্রথমবার এসছেন, তাই আপনার স্বাগত জানাতে খুব যত্ন করে একটা মালা বানিয়ে দিয়েছিলাম আমি। তার বিনিময়ে টাকা কেন নেব? এটা আপনি রেখে দিন, আমি কাজের পুরস্কার চাই না। আবরার একইভাবে তাকিয়ে থাকে। আবরারের দিক থেকে কোনোরূপ সাড়া না পেয়ে স্নিগ্ধা আবারও নিজে থেকে বলে ওঠে, আপনি কিছু মনে করবেন না। আসলে আমি আমি আসলে আবরার ঠান্ডা স্বরে জিজ্ঞেস করে, তোমার বাবা জানেন তুমি আমাকে টাকা ফেরত দিতে এসেছো? স্নিগ্ধা সামান্য মাথা দোলায়, যার অর্থ হ্যাঁ। আবরার কপাল কুঁচকে নিয়ে বলল, উনি পাঠিয়েছেন তোমায়? স্নিগ্ধা এবার দুদিকে মাথা নাড়ায়, যার অর্থ না। পরক্ষণে স্নিগ্ধা মৃদু গলায় বলে ওঠে, আসলে বাবা আপনার সামনে এসে টাকা দিতে ইতস্তত করছিলেন, তাই আমি। আবরার মুচকি এসে স্নিগ্ধার মেলে ধরা হাতে হাত ছোঁয়ায় নিজের। স্নিগ্ধার নরম হাতের আঙ্গুলগুলোকে মুঠো করে দেয়। ব্যাপারটাতে চোখে মুখে একরাশ জিজ্ঞাসা নিয়ে তাকায় স্নিগ্ধা। আবরার শান্ত গলায় বলে, এটা আমি তোমার কাজের বিনিময়ে দিলেও এখন তোমাকে উপহার দিচ্ছি, ঠিক যেভাবে তুমি বেলি ফুলের মালা দিয়েছিলে আমায়, সেরকম। আশা করি এবার নিতে অসুবিধে হবে না তোমার। স্নিগ্ধা নিচের দিকে তাকিয়ে চোখ ঘুরিয়ে খানিকক্ষণ ভাবে, আবারও আবরারের দিকে তাকায়। আবরার ভ্রু নাচিয়ে বলে ওঠে, এত কি ভাবছো? কারো উপহার নিতে এতটা ভাবতে হয় নাকি? স্নিগ্ধা অধীর গলায় বলে, কিন্তু কারো মুখের ওপর উপহার ফিরিয়ে দিতে নেই কিন্তু। আবরারের কথা এবার ঠোঁট প্রসারিত করে হাসে স্নিগ্ধা। মুহূর্তে ধুক করে আঘাত হানে আবরারের বুকের বাম দিকটা। কয়েক দফার জন্যে হারিয়ে ফেলে নিজেকে। মন মস্তিষ্ক জুড়ে স্রোত বইতে থাকে একটা কথার, ইস কি সুন্দর হাসি। স্নিগ্ধা এবার ধীর গলায় বলল, ঠিক আছে, উপহার নিতে আমার অসুবিধা নেই, টাকাটা আমি রাখছি। আবরার ঠোঁট বাঁকা করে বলে, বাহ, ভেরি গুড গার্ল। এবার আমি আসি তাহলে। স্নিগ্ধা উল্টো ঘুরে সামনের দিকে পা বাড়ায়, এগিয়ে যাবে এর আগে পেছন থেকে ডেকে ওঠে আবরার, শোনো। স্নিগ্ধা জিজ্ঞাসা নিয়ে পিছু ফিরে তাকায়, বলুন। আবরার ঠোঁট ভিজিয়ে নেয় জিভ দিয়ে, বলে ওঠে, আমি তো গ্রামে প্রথমবার এসেছি, তুমি কি তোমাদের গ্রামটা আমাকে একটু ঘুরিয়ে দেখাবে? স্নিগ্ধার প্রথম দফায় অবাক লাগে, পরক্ষণে মুচকি এসে জবাব দিল, আপনি এই গ্রামের জমিদারের ছেলে, আমি আপনাকে গ্রাম ঘুরিয়ে দেখাবো? এটা সম্ভব? আবরার পকেটে দুহাত গুজে দাঁড়ায়, উদ্বেগহীন গলায় বলল, জমিদারের ছেলেকে যে টাকা ফেরত দিতে আসতে পারে সে এটাও পারবে। স্নিগ্ধা নিচের দিকে তাকে নিঃশব্দে হাসে। আবরার চোখ ভরে দেখে নেয় সেই হাসি। পরক্ষণে স্নিগ্ধা ব্যস্ত গলায় বলে ওঠে, আজ পারবো না, আজ আমার অনেক কাজ বাড়িতে। আবরার ভ্রুকুচকে বলল, কী কাজ? বাবা ঘরের চাল পাল্টাবে, সব চাল ছিদ্র হয়ে বৃষ্টি পানি পড়ছে, তাই বাবাকে সাহায্য করতে হবে আমাকে আর মাকে। মা বলে দিয়েছে আপনাকে টাকাটা দিয়ে বাড়িতে ফিরতে। কাঁচুমাচু মুখ নিয়ে জবাব দিল স্নিগ্ধা। আবরার চোখ শুরু করে কিছু একটা ভাবে, খানিকক্ষণ বাদে বলে ওঠে, বেশ, আমি তবে দুজন লোক পাঠিয়ে দিচ্ছি তোমার বাবাকে সাহায্য করতে, তুমি আমার সাথে চলো। স্নিগ্ধা অসহ গলায় বলল, কিন্তু মা যদি আমায় কিছু বলে? আমি ওনাকে বলে দেব না হয়, এবার চলবে তো? কিছু একটা ভেবে হ্যাবোদক মাথা কাত করে স্নিগ্ধা। আবরার উত্তেজিত ধ্বনি নিয়ে বলে, তাহলে যাওয়া যাক। পেছন থেকে স্নিগ্ধার গলা খাকারি কাশি শব্দে ভাবনার ফিনফিনে সুতো ছিঁড়ে যায় আবরারের। পুরনো স্মৃতিচারণ থেকে বেরিয়ে ঘুরে তাকায় আবরার। আবরারের নির্জীব দৃষ্টির দিকে তাকিয়ে স্নিগ্ধা মৃদু গলায় বলল, এভাবে দাঁড়িয়ে থাকলে ঠান্ডা লেগে যাবে, ভেতরে আসুন। আবরার কথাটা কানে তোলে না, উল্টো নিজে প্রশ্ন করে বসে, এতক্ষণ আমি কি ভাবছিলাম বলো তো? স্নিগ্ধা কপাল কুঁচকে বলল, আমি কি করে জানবো? আবরার মুচকি এসে ডান হাত বাড়িয়ে স্নিগ্ধাকে নিজের কাছে টেনে আনে। স্নিগ্ধাকে উল্টো ঘুরিয়ে নিজের বুকের সাথে পিঠ মিশিয়ে নেয়। স্নিগ্ধার কাঁধে শীতল থুতনি ঠেকাতে হিম স্পর্শে ঈষৎ কেঁপে ওঠে স্নিগ্ধা।
আবরার ফিসফিস গলায় বলে ওঠে, ভাবছিলাম আমাদের প্রথম দেখা হওয়ার কথা। তুমি আমাকে সারা গ্রাম ঘুরিয়েছিলে। সেই দিনটা কিন্তু বেস্ট ছিল আমার কাছে। এ পর্যায়ে স্নিগ্ধা আবরারের দিকে ঘাড় ফিরিয়ে তাকায়। উচ্ছ্বসিত গলায় বলে ওঠে, হ্যাঁ, আপনি গোবরে পা দিয়ে কেমন নাক সিটকে ইয়াকে এক করছিলেন। কথাটা বলে শব্দ করে হাসতে শুরু করে স্নিগ্ধা। প্রথম দফায় আবরার ভুরকুচকে তাকালেও আস্তে আস্তে মুগ্ধ চোখে মোড় নেয় তার দৃষ্টি। আচমকা আবরার স্নিগ্ধাকে আরও শক্ত করে চেপে মিশিয়ে নেয় নিজের সাথে। স্নিগ্ধার কালো চুল নাক ঘষতে থাকে। হকচকিয়ে হাসি থামিয়ে ফেলে স্নিগ্ধা। ব্যস্ত গলায় বলে ওঠে, এভাবে চেপে ধরেছেন কেন? নিঃশ্বাস নিতে পারছি না তো। বিরক্ত হয় আপনার। স্নিগ্ধার থুতনি ধরে নিজের দিকে ঘুরিয়ে বলে, তুমি কি সবসময় রোমান্সে বাধা দিতে তৈরি হয়ে থাকো? আমি এখন রোমান্সের মুডে আছি। বিরক্ত করছো কেন? আবরারের কথার মানে বুঝতেই তড়িঘড়ি করে হাত পা ছোটাছুটি শুরু করে স্নিগ্ধা। আবরারের হাত কোনো রকম ছোটাতে সফল হতেই চট করে দূরে সরে দাঁড়ায়। প্রজ্ঞার গলায় বলে, আপনি ভারী বজ্জাত লোক। সবসময় সুবিধা নেওয়ার ধান্দায় থাকেন, তাই না? বাঁকা ঠোঁটে হেসে সোজা চুলগুলোকে ওপরে ঠেলতে ঠেলতে স্নিগ্ধার দিকে এগিয়ে আসে আবরার। স্নিগ্ধার দিকে এক হাত বাড়িয়ে দেয় ওকে ছোঁয়ার উদ্দেশ্যে। ব্যাপারটা বুঝতে পেরে দু কদম পিছিয়ে যায় স্নিগ্ধা। আবরার আবার এগিয়ে আসে। স্নিগ্ধা এবার পেছাতে গেলেই দেয়াল ঘেঁষে রাখা সোফার সাথে পা বেঁধে আচমকা ধপ করে বসে পড়ে সোফার ওপর। আবরার উচ্চ শব্দে হেসে ওঠে তাতে। মুখ কাচুমাচু করে নেয় স্নিগ্ধা। হাতে ভর দিয়ে উঠতে গেলে দ্রুত পায়ে এগিয়ে এসে আবরার শুয়ে পড়ে স্নিগ্ধার কোলের ওপর। আবরারের দুষ্টু বুদ্ধি দেখে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে স্নিগ্ধা। আবরার এবার চোখের পাতা এক করে নেয়। ছেলে মানুষই আওয়াজে বলে, মাথায় হাত বুলিয়ে দাও তো। স্নিগ্ধা অবাক হয়ে বলে, মানে কি? আবরার স্নিগ্ধার কোলে নিজের মাথাটা আর একটু ঘেঁষে নেয়। সুরসুরি লাগতে শুরু করে স্নিগ্ধার। অধীর গলায় বলে, আরে কি করছেন? এত নড়লে আমার সুরসুরি লাগে তো। আবরার মৃদু সুরে জবাব দেয়, বেশ নড়ব না তাহলে, মাথায় হাত বুলিয়ে দাও। বিরক্তিতে নাক মুখ কুঁচকে ফেলে স্নিগ্ধা। ঠোঁট উল্টিয়ে অজ্ঞতা কাপা হাত এগিয়ে আবরারের চুলে বিলি কাটতে থাকে। হঠাৎ স্নিগ্ধা প্রশ্ন তোলে, আপনি তখন আমায় মিথ্যে কেন বললেন? আবরার চোখ বন্ধ করে উত্তর দেয়, কি মিথ্যে বললাম? স্নিগ্ধা ধৈর্যহীন গলায় বলল, তখন ওটা তনয়াপুর নখের আঁচড় ছিল না। আবরার একইভাবে বলে, তাহলে কার ছিল? স্নিগ্ধা আস্তে করে বলল, আমার। আমি জানি। আবরার চোখ মেলে তাকায়। তুমি কি করে জানলে? আমি জানি। যখন আমাকে কোলে নিয়েছিলেন তখন লেগেছে। স্নিগ্ধার আলোড়িত গলার স্বরে আবরার মুচকি এসে আবারও চোখ বন্ধ করে নেয়। বলে ওঠে, বাহ, বেশ বুদ্ধি আছে দেখছি। স্নিগ্ধা উত্তর দেয় না। নিশ্চুপভাবে আবরারের মাথায় আঙ্গুল বোলাতে থাকে। নিস্তব্ধতায় সময় পেরিয়ে যায় কিছুক্ষণ। আবরারের চুলে আঙ্গুল বোলাতে বোলাতে হুট করে স্নিগ্ধা আবারও প্রশ্ন ছড়ে, আচ্ছা, আপনি আমাকে বললেন না তো তনয়াপুর বাবার সাথে কী কথা হলো আপনার? চট করে চোখ মেলে তাকায় আবরার। কপালে ভাঁজ গাঢ় করে বলে ওঠে, ওসব জেনে তুমি কি করবে? হাত থামিয়ে দেয় স্নিগ্ধা। উদ্বিগ্ন গলায় বলল, আমি কি করব মানে? আমার জানা উচিত নয়? আমি ভালো করে বুঝতে পারছি আপনি কিছু একটা লুকোচ্ছেন আমার থেকে। আমার সবটা জানার অধিকার আছে। আমি আপনার স্ত্রী। হুঁশ আসতেই কথা থামিয়ে দেয় স্নিগ্ধা। নিজের কথাতে নিজেই খানিকক্ষণের জন্য অবাক হয়ে যায়। অন্যদিকে ধরফর গতিতে উঠে বসে আবরার। গোল চোখে স্নিগ্ধার মুখের দিকে তাকায়। আনন্দে উত্তেজিত হয়ে বলে, কি বললে? তুমি আমার স্ত্রী? তুমি মানো এটা? স্নিগ্ধা আবরারের দিকে রাগী চোখে তাকায়। ক্ষিপ্ততা নিয়ে বলে ওঠে, না, মানি না। ভুল করে মুখ থেকে বেরিয়ে গেছে। আবরার মুচকি হাসে কথাটায়। শান্ত গলায় উত্তর দেয়, ভুল করে মুখ থেকে সেটাই বেরিয়ে আসে যেটা আমাদের মনে থাকে। স্নিগ্ধা চোখ নামিয়ে নেয়। আবরার পুনরায় বলে ওঠে, তুমি বিয়েটা মেনে নিয়েছো, তাই না পরি? স্নিগ্ধা স্মিথ হেসে আবরারের দিকে তাকায়। ভাঙা গলায় প্রশ্ন করে, আচ্ছা, যদি আপনি জানতে পারেন কখনো আমার জীবনে আপনি ছাড়াও আগে থেকে অন্য একজন আছে, তাহলে আপনি কি করবেন আবরার ফাহাদ চৌধুরী? আবরার দুহাতে ভর দিয়ে এগিয়ে আসে। স্নিগ্ধা চোখের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে বরফ গলা জবাব দেয়, জাস্ট মেরে ফেলবো। স্নিগ্ধা বাঁকা ঠোঁটে হেসে ওঠে নিঃশব্দে। বলে, শুক্রিয়া আদায় করুন যে আপনি এখনও বেঁচে আছেন। আবরার আবার উচ্চ শব্দে হাসে। বিরক্ত লাগে স্নিগ্ধার। দাঁত চিবিয়ে বলে, হাসার মতো কি বলেছি আমি? আবরার হাসি থামিয়ে স্নিগ্ধার দিকে তাকায়। মৃদু সুরে জবাব দেয়, আমার জীবনে আপনি ছাড়া কেউ নেই স্নিগ্ধা। সেটা আপনি খুব তাড়াতাড়ি বুঝতে পারবেন।
কথাটা হাস্যকর হলেও আবরারের বলার ভঙ্গিতে ভীষণ অদ্ভুত লাগে স্নিগ্ধার। চুপচাপ শান্ত চোখে কিছুক্ষণ তাকিয়ে থাকে আবরারের সুশ্রী মুখের দিকে। সকালবেলার দরজা অনবরত টোকা পড়ার শব্দে ঘুম ভাঙে আবরারের। পাশ ফিরে স্নিগ্ধার দিকে তাকায়। স্নিগ্ধাকে গভীর ঘুমে আচ্ছন্ন দেখে নিজেই বিছানা ছেড়ে নেমে পড়ে। তৎপরে দরজার করাঘাতে বিরক্ত হয়ে দরজার লক টেনে খোলে আবরার। ওপাশে দাঁড়ানো ব্যক্তিদের দেখতেই মুখের রং পাল্টে আসে তার। ভ্রুদয় কুঁচকে জিজ্ঞেস করে, আপনারা? পেছন থেকে এগিয়ে এসে আবরারের সামনে দাঁড়ায় তোফায়েল। প্রজ্ঞার গলায় বলে, চিনতে অসুবিধে হচ্ছে নাকি পুলিশ দেখে ভয়ে স্মৃতি হারিয়ে ফেললে? আবরার তোফায়েলের উদ্দেশ্যে কিছু বলার আগে সিনিয়র অফিসার দৃঢ় গলায় বলে ওঠেন, মিস্টার চৌধুরী, সরি এভাবে আপনাকে হ্যারেস করার জন্যে। তবে আমাদের কাছে আপনার এগেনিস্টে কেস ফাইল করা হয়েছে, তাই আসতে তো হবেই। আবরার বিস্মিত হয়, ভ্রু নাচিয়ে প্রশ্ন করে, আমার বিরুদ্ধে মামলা কে করেছে? আপনার প্রথম স্ত্রী তনয়া। আবরার ফোঁস করে একটা ছোট্ট দম নেয়। পুনরায় কিছু বলতে নেওয়ার আগেই তোফায়েল ব্যস্ত গলায় বলে, এত কথা বলার কি আছে অফিসার? আসামি আপনার সামনে আছে, আর প্রমাণ ঘরের ভেতর গেলেই পাবেন। তাহলে দেরি কেন করছেন? ওকে অ্যারেস্ট করুন। এত আওয়াজ শুনে ঘুম ভেঙে যায় স্নিগ্ধার। উঠে বসে শোয়া থেকে আবরারের পাশ কাটিয়ে দরজার ওপাশে দাঁড়িয়ে থাকা কজন পুলিশের লোক দেখতে হতবাক হয়ে তাকিয়ে থাকে কিছুক্ষণ। দ্রুত পায়ে নেমে এসে দাঁড়ায় আবরারের পাশে। স্নিগ্ধাকে দেখতেই তোফায়েল ক্রুদ্ধ গলায় বলে, এই দেখুন অফিসার, এই সেই মেয়ে। আমার মেয়ে জামাইকে বশে নিয়ে নিয়েছে একেবারে। গ্রেফতার করুন একে এক্ষুনি। স্নিগ্ধা হতভম্ব হয়ে একবার তোফায়েলের দিকে তাকায়, আরেকবার আবরারের দিকে। আবরার চোখ ঘুরিয়ে তাকায় তোফায়েলের দিকে। এটা আবার কোন নাটক আঙ্কেল? তনয় আমার নামে কেস ফাইল করেছে? তোফায়েল উত্তরে দাঁত চিবিয়ে বলে, হ্যাঁ, বলেছিলাম না, তোমার বেয়াদবি আর আমার মেয়ের জীবন নষ্ট করার শাস্তি তুমি পাবে। এবার দেখি দেখি জেলের ভাত খাওয়া থেকে তোমায় কে বাঁচায়। আবরার ঠোঁট কামড়ে কিছু একটা ভাবে, বলে ওঠে, তনয়া কোথায়? আমি ওনার সাথে আলাদা করে কিছু কথা বলতে চাই।